সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1112তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ সিয়ামের জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মর্গ থেকে স্ত্রীর লাশ চুরি করতে গিয়ে জেলে স্বামী। স্ত্রী কেন মর্গে গেল এবং সেই মর্গের লাশ চুরি করতে গিয়ে স্বামীকে কেন জেলে যেতে হলো এবং স্বামীও বা কেন স্ত্রীর লাশ চুরি করতে গেল। হৃদয় বিদারক, চরম কষ্টকর এক করুণ বাস্তব জীবন কাহিনী। যে বাস্তব কাহিনী, যেই সিএমের জীবনের বাস্তব গল্প শোনার পর আপনি দু চোখের পানি ধরে রাখতে পারবে না। হৃদয় বিদারকে করুণ গল্পটা আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে সিয়ামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিয়াম, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় তেমন কিছুই করে না। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। বাবাকে তেমন কিছুই করতে দেখি নাই। এবং ছোটোবেলা থেকে আমি দেখে আসতাম আমার দাদা মানুষের বাড়িতে কাজ করে, দাদার সাথে আমার দাদিও মানুষের বাড়িতে কাজ করে। এই তাদের ইনকামের উপরে আমাদের পরিবারটা চলতো। আস্তে আস্তে করে যখন বড় হই তখন সবসময় দেখি যে আমার বাবার সাথে আমার মায়ের ঝগড়া লেগে থাকে। শুধুমাত্র কথা একটাই, আমার বাবা কোনো কাজ করে না। বাবার মতো বয়সী লোকেরা কাজকাম করে, এখানে সেখানে কত কিছু করে, যাদের 3টা 4টা বাচ্চা, কত কাজ করতে হবে, কিন্তু আমার বাবা কোনো কাজই করে না। বাবার কাজই একটা সকালে ঘুম থেকে উঠে গরম গরম খাবে এবং খাওয়ার শেষ করে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে যাবে। ছোট বাচ্চার মতো স্বভাবই ছিল আমার বাবা, কোনো কাজ করা মোটেও পছন্দ করতো না। এইভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি ছোটোবেলা থেকে আসলে পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পাইনি। আমাদের এলাকাতে তেমন কোনোভাবেই ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না। এই জন্য আমার শৈশবের দিনগুলো শিক্ষাবিহীনে কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটাই বড় হই বলতে আমার বয়স তখন প্রায় 14 বছরের কাছাকাছি। তখন আমার দাদা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। দাদা তখন কাজ করে না, আমার দাদিও তখন ঘরের মধ্যেই থাকে। কিন্তু এই 14 বছর বয়সে আমি আমার এত বড় একটা গোটা পরিবারটাকে আমি চালাতাম। আমি বিভিন্ন মানুষের বাড়িতে যাইতাম, ওখানে কৃষিকাজ করতাম, এটা ওইটা করতাম। মানুষের 14 বছর বয়স, আপনি চিন্তা করেন ওই বয়সটাতে আমি আমার গোটা পরিবারের বরণ পোষণ যা কিছু আছে সব কিছু আমি চালাতাম। আমাদের পরিবারের সদস্য সংখ্যা কিন্তু কম ছিল না, মোটামুটি 91 একটা পরিবারের মতোই ছিল। তো 14 বছর বয়সে আমি এত কাজ করে বাবার উপর তো এমনি আমি রেগে আছি যে বাবা কোনো কাজকাম করে না, বাড়ির মধ্যে বসে বসে খাচ্ছে। এর উপরে হঠাৎ করে আমার 14 বছর বয়স আমার বাবা আমার জন্য এমন এক প্রস্তাব নিয়ে আমার মায়ের দরবারে হাজির হলো, যেটা শোনার পরে আপনার মাথাও খারাপ হয়ে যাবে। আমার বাবা হঠাৎ করে একদিন এসে আমার মাকে বলতেছে, আমি সিয়ামের জন্য মেয়ে ঠিক করছি। আমাদের পাশের গ্রামেরই মোটামুটি বেশ দূরের একটা গ্রামে আছে, ওই গ্রামের এক মেয়ে সীমা নামের এক মেয়েকে নাকি আমার আব্বা আমার বিয়ের জন্য ঠিক করছে। মানে আমার মা যখন আমাকে এই কথাটা জানাইলো, আমার মাথায় তখন রক্ত উঠে গেল। এমনিই আমি পরিবারের মুখে 3 মুঠো খাবার তুলে দিতে পারি না, এমনিতেই অভাবের সংসার নুন আনতে পান্তা পুরায়। এর ভিতরে আমার আব্বা গিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কত শখ, কত আহ্লাদ ওনার। আমি মায়েরে বলে দিলাম, মা খবরদার, তুমি কিন্তু নেক্সট টাইমে আমাকে এই বিয়ের বিষয় নিয়ে কোনো কথা বলবা না। আমি কিন্তু বিয়ের বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না। তো আমার আম্মা তখন মুখ কালো করে ফেলে। তো সেদিন রাতে আমি করি কি, আমি বাঁশি বাজাই। আমাদের বাড়ির সামনে বাঁশি বাজায়। আমি আসলে ছোটোবেলা থেকে না বাঁশির প্রতি আমার একটা আকর্ষণ ছিল। মানে আমি খুব ভালো বাঁশি বাজাইতে পারি। এলাকাতে একজন নাম করা ভালো বংশী বাদক হিসেবে আমি পরিচিত। আমাদের সিলেটে অনেক ধরনের অনুষ্ঠানগুলো হতো, বিশেষ করে শীতের মৌসুমে। তো সেই অনুষ্ঠানগুলোতে আমাকে বাঁশি বাজানোর জন্য নিয়ে যেত এবং আমি খুব ভালো বাঁশি বাজাতে পারি। তো ওই দিন রাতে আমি মনের দুঃখ অনেক বাঁশি বাজে, অনেক রাত পর্যন্ত বাঁশি বাজে। আমি ঘরে আসি এবং ঘরে আসার পরে একইভাবে দেখি আমার আম্মা আমার রুমের মধ্যে বসে আছে। মাকে দেখে আমি বললাম, কি গো মা, এত রাত হয়েছে, তুমি ঘুমাওনি? মা বলে, না, আমার ঘুম আসতেছে না। তোর আব্বা যে কথাটা বলছে তুই কি এই কথাটা ভাইবে দেখছিস, নাকি রাস্তায় বাঁশি বাজিয়ে ঘুরে বেড়াবি? আমি তখন বললাম, মা, তোমরা কি আজকে 3 বেলা খাবার খাইতে পারছো? আজকে কিন্তু সকালে তোমরা কিছুই খাও না, শুধু দুপুরে আর রাতের এক পট ভাত খাইছো, তাই না? মা বলে, হ্যাঁ তাই তো। আমি বললাম, তো এত অভাবের মধ্যে আমি তোমাদের পেটের খাবার জোগাড় করতে পারি না, তো একটা মেয়ের পেটের খাবার আমি কেমনে জোগাড় করবো বলো? আমার দ্বারাই কি এটা সম্ভব? আমার আম্মা বলে, ওই মেয়ে তার খাবার নিয়ে আমার বাড়িতে আসবে। এটা বলার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম যে ওই মেয়ে তার খাবার নিয়ে আমার বাড়িতে আসবে, মানে আমি
তোমার কথাটা বুঝতে পারি না। আমার আম্মা তখন বলে যে তুই তো পুরো কথা না শুনেই চিল্লাচিল্লি করিস, আগে মায়ের পুরোটা কথা শোন, এরপরে না হয় কথা বলিস। আমি ঠিক আছে বলো। আমার মা বলে ওই মেয়ের বাবা আমাদেরকে 3 লক্ষ টাকা দিবে, আমি যদি ওই মেয়েকে বিয়ে করি তা ওই মেয়ের বাবা আমাদেরকে 3 লক্ষ টাকা দেবে। আমি তখন মায়েরে বললাম যে কেন, তোমার ছেলে তো কোনো শিক্ষিত মাস্টার বা কোনো সরকারি চাকরিজীবী না যে তাকে বিয়ে করতে হলে কোনো মেয়ে 3 লক্ষ টাকা দিতে হবে। তা আমার আব্বাকে কেন বা আমাকে কেন 3 লক্ষ টাকা দিবে মেয়ের পরিবার? আমার মা বলে তা তো দিবে বলছে, এখন দিলে তো মনে কর তোর তো আর মানুষের বাড়িতে কাজকাম করে ঘুরে বেড়াইতে হবে না, এবং তোর জীবনটা এভাবেও কাটবে না, তোর একটা দোকানপাট করে দিব, তুই দোকানপাটটা চালাবি, দোকান চালাইয়া পরিবারটাকে চালাবি, আর তোর ছোটো বোনগুলোর কথাও তো চিন্তা কর, এরাও তো বড় হইতেছে, এদেরকেও তো বিয়ে শাদী দিতে হবে তাই না, তা ওদেরকে নিয়ে তুই কী চিন্তা করবি? আমি তখন বললাম মা তুমি এটা কী বলতেছো যে মেয়ের পরিবার আমাকে কেন 3 লাখ টাকা দেবে? আচ্ছা ঠিক আছে, যদি 3 লাখ টাকা দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। মানে এরকম করে আমি মাকে কথাটা বলি। আসলে অনেকে অনেক কিছু মনে করবেন এখন, কিন্তু সত্যিকার অর্থে অভাবের স্বভাব নষ্ট এমন একটা কথা কিন্তু পৃথিবীতে প্রচলিত। এর পরের দিন আমি তখন আমার মায়েরে বললাম যে ঠিক আছে চলো আমরা মেয়ে দেখতে যাই। তো আমি খুব আনন্দ এবং খুব উৎফুল্লভাবে আমার মা এবং বাবাকে নিয়ে মেয়ে দেখার জন্য গেলাম। তো মেয়ে দেখার জন্য যখন গেলাম দেখলাম যে মেয়ের পরিবার অনেক ভালো, ওদের বাড়িতে সেমি পাকা ঘর আছে এবং আমাদের এলাকাতে মোটামুটি ওই সময় খুব ভালো মানের ঘর ওদের দেখলাম। তো ঘরে ঢুকলাম, ঢুকার পরে মেয়েকে আমি আগে কখনো দেখি নাই, এই প্রথমেই দেখা। দেন আমার সামনে তখন মেয়েকে আনা হলো। তো আমি মেয়েকে দেখে মনে করতেছি এটা সম্ভবত মেয়ের মা হবে, মানে আমি মনে করতেছি মেয়েটা আসছে এরকম একদম বউট সাজা। তো আমি মায়েরে বলতেছি কী গো মা, এটা কি মেয়ের মা নাকি? আমার আম্মা বলে তুই পাগল হলে নাকি, এটা মেয়ের মা হতে যাবে কেন, এটাই মেয়ে। কি বলো এটা মেয়ে? মানে ওনার বয়স মানে দেখা যায় যে আমার মায়ের মতো, মানে আমার মায়ের বয়সী এবং অনেক কালো, মানে খুবই বাজে অবস্থা। আমি তখন বুঝে গেলাম যে কেন 3 লাখ টাকা আমাকে দিয়ে এই মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায়। খুব মন খারাপ করলাম, করে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে আমার আম্মা তখন খুব চিল্লাচিল্লি করতেছে যে মেয়ের সাথে ঠিকমতো একটু কথা বললি না, হাসি দিলি না, মুখ কালো করে চলে আসলি, ঘটনা কি, কারণ কি? আমি তখন বললাম এত কথা বলো না তো, আমার এত কথা শুনতে ভালো লাগে না, আমি এই মেয়েকে বিয়ে করবো না, আর আমি এই মেয়েকে বিয়ে করলে আমি আত্মহত্যা করবো, আমি এমন মেয়েকে বিয়ে করবো না। এই বলে আম্মার সাথে আমার আবারও আগের মতো ঝগড়া লেগে গেল। ঝগড়াঝাটির একটা পর্যায়ে আমি আবারও কাজে চলে যাচ্ছি। এরকম করতে করতে মা প্রতি রাতে আমাকে বোঝায় যে তুই এখানে মানুষের বাড়িতে কাজ করিস, যে টাকা তুই ইনকাম করিস ওই টাকা দিয়ে আমরা খেয়ে পরে বেঁচে আছি, তোর কোনো পুঁজি নাই, যে একটা টাকা তোর কোনো ব্যালেন্স নাই। 2 দিন পরে যখন তোর বোনটাকে বিয়ে দিতে হবে, তা তোর বোনকে বিয়ে দিতে গেলে টাকা তখন আমরা কোথায় পাবো? কে আমাদেরকে টাকা দেবে? লক্ষ্মী বাবা আমার, তুই আমার কথা শোন, পাগলামি করিস না, তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। আমি মায়েরও বলতেছি মা এটা আমি পারবো না, কিন্তু দিনের পর দিন আর রাতের পর রাত মা যখন এইভাবে আমার কানের কাছে ব্যান 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 করতেই থাকে, একটা পর্যায়ে আমি আমার বাঁচার কোনো উপায় ছিল না, আমি একদম মায়ের মুখের দিকে তাকিয়ে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি রাজি হলাম। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ছোটো বোনগুলো। আসলে আমার মায়ের এই কথাটা ঠিক ছিল যে আমি না হয় চাকরি বাকরি করে নিজের পেটের খাবার নিজে ম্যানেজ করতেছি, নিজে চলতেছি, বাঁচতেছি, ফিরতেছি, খাইতেছি, কিন্তু আমার পরের প্রজন্ম বা আমার ভবিষ্যতের কি হবে? আমার যে 3টা বোন মাথা তোলা দিতেছে ওদেরকে তো আমার বিয়ে শাদী দিতে হবে, আর ওদেরকে আমি কোথায় বিয়ে দিব পরে, বা কীভাবে বিয়ে দিব? এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে তখন খুবভাবে আমাকে জোরে বসছে। যাই হোক, এরকম চিন্তা ভাবনা করতে করতে একটা পর্যায়ে আমি তখন ভাবলাম যে যা আছে কপালে তাই হবে, আমি রাজি হয়ে গেলাম। মনের বিরুদ্ধে গিয়ে আমি তখন এই সীমা নামের মেয়েটাকে পারিবারিকভাবে বিয়ে করলাম, এবং বিয়ে করে 1 মাসের মাথায় ওই মেয়ের বাবা এনে 3 লাখ টাকা আমার আব্বার হাতে দিল। তো আমি ওনাকে বিয়ে করলাম, ঠিক আছে, আমি কার সাথে ঘুমাচ্ছি, কার সাথে থাকতেছি, কে আমার বউ, এগুলো মনে হলে না প্রচুর ঘৃণা লাগে, কিন্তু তারপরেও পরিবারের কথা চিন্তা করে নিজের ভালো লাগা আর ভালোবাসাকে আমি জলাঞ্জলি দিলাম। এরপরে আমার বাবা তখন করলো কি, মেয়ের বাবার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে আমাদের এলাকাতেই, আমাদের বাজারেই একটা মুদির দোকান দেওয়ার পরিকল্পনা করলো। তো আমার আব্বার সেইভাবেই মানুষের সাথে কথাবার্তা বললো, টাকা পয়সা দিয়ে একটা মুদির দোকান আমার আব্বা চালু করলো। কিন্তু আমি তখন মুদির দোকানে বসতাম, মুদির দোকান চালাইতাম, এবং বেচা কিনেও খুব ভালো হইতো। দোকানে বেচা কিনে অনেক ভালো হইতো, কারণ নগদ টাকা দিয়ে মাল আনতাম, একদম আমার দোকানের সব মাল পাওয়া যেত। এমন হইতো যে বাজারে অনেক মাল পাওয়া যায় না যেটা আমার দোকানে পাওয়া যায়, এজন্য দূর দূরান্ত থেকে মানুষ আমার দোকান থেকে মালামাল নিতে আসে। বড় বড় বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে পর্যন্ত আমি আমার দোকান থেকে মাল দিতাম, আমি আমার এখান থেকে মাল দিতাম। যাই হোক, এমন করে আমার সময়গুলো কাটতেছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। কিন্তু এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা বিষয় মাঝে মাঝে খুব খেয়াল করে দেখতাম। বিষয়টা হচ্ছে এরকম, আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ যে আছে সীমা, ওই ভাই কোনো কাজ করতো না, কোনো কাজ তো করতোই না, এবং আমার ছোটো বোন আমার মায়ের সাথে খুব দুর্ব্যবহার করতো। একদিন রাতের বেলায় খাবার খাইতে বসছি পরিবারের সবাই মিলে, এখন সীমা খাবারটা মুখে দিয়ে আমার মায়ের গালাগালি শুরু করছে। এমনি যেই বুড়ি কী রাঁধে, খাইতে ইচ্ছে করে না, মুখে দিতে ইচ্ছে করে না।
আমি তখন সীমার দিকে তাকিয়ে বললাম, তো তোমার খাইতে ইচ্ছে করে না, মুখে দিতে ইচ্ছে করে না, তো তোমার রান্নাটা তো তুমি করেও খেতে পারো, তুমি নিজের রান্না নিজে করতে পারো না? তোমাকে আল্লাহ হাত দেয় নাই, পা দেয় নাই? এরপরেও আমার পরিবারের সামনে আমাকে বলে, ওই ছোটো লোকের বাচ্চা, আমি কি তোর বাড়িতে কাজ করে খাইতে আসছি রে? আমি টাকা দিয়ে এই পরিবারে আসছি। এটা শোনার পরে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। কিরো আমাকে এটা কী বললো? ও আমার বাড়িতে টাকা দিয়ে খেতে আসছে। আমি ওই দিন রাগ করে খাবার টেবিল থেকে উঠে গেলাম। উঠে আমি তখন ঘরে গেলাম, এই মানে ঝামেলাটা শুরু আর কি। এবারও আমার কাছে এসে বলতেছে, মানে আমাকে কিন্তু এর আগে মোটামুটি সম্মান দিত, এবার রুমে এসে বলতেছে, তুই খাবার টেবিল থেকে উঠে চলে আসলি কেন? তুই খাবার খেলি না কেন? আমি বললাম, আমার খিদা নেই, এই জন্য খাই না। এই তুই খাইবি না কেন? মানে খুব ভাবেই হচ্ছে দুর্ব্যবহার করা আমার সাথে। তা তার ওই দুর্ব্যবহার আমি সহ্য করে সারাটা রাত কাটাই, একটা ফুটো রাতের বেলা ঘুমাই নাই। সকালে ঘুম থেকে উঠে দোকানের চাবি নিয়ে আমি দোকান খুলতে চলে গেছি, এবং দোকান খুলতে চলে গেছি, দোকান চালাইতে আসি। দুপুরবেলা হঠাৎ করে আমাদের বাড়ির এক ছেলে কি আমার বলতেছে, সিএম ভাই বাড়িতে যান, আপনার বোনেরে আপনার বই মারছে। তা আমার বোনরে আমার বউ মারবে কেন? আমি তখন বাড়িতে গেছি, বাড়িতে যেয়ে দেখতেছি আমার বোনের মাথা ফেটে গেছে, আমার বোনের রক্ত বেরোইতে আছে। আমার আম্মা ওই রক্তের মধ্যে বিভিন্ন ধরনের মানে লিবু যে পাতা বা এই ধরনের পাতা এনে দিচ্ছে যাতে রক্ত বন্ধ করার জন্য। আমি এসে বললাম যে কী হয়েছে? আমার মা বলে কিছু হয় নাই। আমার বোনের জিজ্ঞেস করলাম, কিরে বোন, তোর মাথা ফাটছে কীভাবে? বলে ভাইয়া কিছুই হয় নাই। আমি তখন সীমার দিকে তাকিয়ে বললাম যে সীমা কী হয়েছে? এরপরও ও করলো কি, আমাকে ওইখানে বলতেছে, তুই আরেকটা কথা বলবি তো তোরা আমি এখন জুতা দিয়ে পিটাবো। এইভাবে যে তুই আরেকটা কথা বলবি তো তোরা আমি জুতা দিয়ে পিটাবো। হ্যাঁ, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো ওরে কোনো কিছু বলিও নাই, শুধু জিজ্ঞেস করলাম কী হয়েছে। ওরে এটা বলে তো জুতা খুলে মানে জুতা দিয়ে আমাকে পিটাবে বলছে। তো যেহেতু গ্রামের অনেক মানুষ ছিল, এখানে গণ্যমান্য অনেক লোকজন ছিল, সবার সামনে আমি তখন এই কথাটা নিতে পারলাম না এবং নিতে না পেরে আমার ভিতর তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল যে আমাকে এটা কেন বলবে। আমি এই প্রথম ওরে দৌড়ে গেছে মারার জন্য গেছি, এবং মারার জন্য আমি ওর গিয়ে একটা ধাক্কা দিয়েছি। আর মারতে পারি না, আমার মা বাবা এবং গ্রামের আরও লোকজন তারা আমাকে সবাই ধরে ফেলে, সবাই মিলে আমাকে ধরে ফেলে, এবং ধরে ফেলার পরে ও তখন করে কি কানতে ওদের বাড়িতে চলে যায়। ভাই বিশ্বাস করেন, শুধুমাত্র একটা ছোট্ট ধাক্কা ওর গায়ে আমি দিচ্ছি, ওরা মারিও নাই। ও কাঁদতে এক কাপড় ওদের বাড়িতে চলে যায়। ওদের বাড়িতে চলে গেছে পর আমি ও চলে যাক, সমস্যা না। আমার বোনরে বললাম, আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সব কিছু ঠিক হলো। আমি বিকেলবেলা দোকানে বসছি, মাগরিবের সময় আমার এলাকার মেম্বার এসে আমারে বলতেছে, সিয়াম তোমার শ্বশুর তো তোমার বউ নিয়া থানাতে রওনা দিছে তোমার নামে মামলা করার জন্য, নারী নির্যাতনের মামলা এবং যৌতুকের মামলা। তো আমি তোমার এলাকার প্রতিনিধি বা তোমার এলাকার মেম্বার হিসেবে আমি ওই লোকটাকে বুঝিয়ে শোনায় বাড়িতে পাঠাইছি। তা কালকে সকালে তুমি আমার বাড়িতে আইসো, ওই লোককে আর তার মেয়েকে আমি আসতে বলছি, এখানে একটু দরবার হবে। তা আমি বললাম যে কাকা কিসের দরবার হবে? আমি তো কোনো অন্যায় করিনি যে আপনি আমার দরবার করবেন, এরকম কোনো অপরাধ আমি করি না, দরবারটা কিসের? আমাকে বলে, না তুই আসলেই বুঝতে পারবি। তো আচ্ছা ঠিক আছে। পরের দিন আমি তখন দরবারে মানে গেলাম, আমার আব্বা আর আমি গেছি, আমার মাও গেছে, আমার 3টা বোনও গেছে। এখন যাওয়ার পর আমার বউ ওখানে কান্দে বলতেছে যে আমি নাকি আমার বউয়ের গায়ে হাত তুলছি, গ্রামের মানুষের সামনে ওরে মারছি, মানে এত সব কথাবার্তা বলতেছে, এবং বলতেছে এই সংসার করবে না। ও যে 3 লাখ টাকা আমাকে দিছে যৌতুকের, ওই 3 লাখ টাকা দিতে হবে, এবং 2 লক্ষ টাকা কাবিনে আমাকে বিয়ে করছে, টোটাল 5 লাখ টাকা ওকে দিয়ে দিতে হবে, ও সংসার করবে না। মানে খুব কান্নাকাটি করতেছে, ও সংসার করবে না, থানায় যাবে মামলা দেওয়ার জন্য। এই অবস্থার ভিতরে আমার আব্বা তখন করলো গিয়েই ওর আব্বার মানে আমার শ্বশুরের পা চেপে ধরলো, ভাই আমি আপনার পায়ে ধরি, আপনি এরকম কাজ করেন না, আমাদেরকে জেলের ভাত খাওয়াইয়েন না। মানে তখন ভাই নিজেকে এতটা অসহায় মনে হলো যে টাকার কাছে যে মানুষ এতটা অসহায়, এটা আমি আমার জীবনে প্রথম দেখতে পেলাম। আমার বাবা কোনো অন্যায় না করেও, আমার মা কোনো অন্যায় না করেও এই সীমার বাবার পায়ে গিয়ে ধরে কান্না করতেছে যে ভাইরে আমাদেরকে জেলের ভাত খাওয়াইয়েন না। চেয়ারম্যান মেম্বার তখন বলতেছে, আমার ডাক দিয়ে বলতেছে, সিয়াম তুই কি বলিস? আমি তখন নিচের দিকে তাকে আসে, বললাম কাকা আমি কি বলবো, আমার তো কিছু বলার নাই। মেম্বার তখন রায় দিল, আজকের পর থেকে সীমা ওই বাড়িতে থাকবে, সীমার খাবার 3 বেলা সীমার ঘরে দিয়ে আসতে হবে, মানে সীমার রুমে দিয়ে আসতে হবে, সীমার কাপড় চোপড় ধোয়ার দায়িত্ব নিতে হবে, এবং কোনোভাবেই সীমা কোনো কাজ করবে না, সীমার যা খুশি সীমা তাই করবে, ওকে বাধা দেওয়া যাবে না। আমি তখন বললাম, কাকা এটা কী ধরনের কথা বললেন? একটা বউ, উনি বলে না ওর বাবা 3 লাখ টাকা দিছে, তোরা যদি কাজের মেয়ে রেখে ওরে খাওয়ানোর কথা, তোরা কাজের মেয়ে রাখ, এত টাকা ওর বাবার কাছ থেকে যৌতুক নিলি, তা কাজের মেয়ে রেখে ওরে খাওয়া, কেন ও কাজ করবে? ও তো কোনো কাজ করবে না। আমার আব্বা তখন সেটাও মানলো। ভাই এরপরে যে দৃশ্যগুলো আমি চোখে দেখতে পাচ্ছি, আমার মনে হলো যে এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমার মরণ কেন দিল না। আমার বউ গোসল করার জন্য আমার আম্মা গরম পানি রেডি করে রাখে, আমার বোনেরা না খায়া
রান্না হলে সর্বপ্রথম আমার বউকে খাইতে দিবে, এবং আমার বউ অনেক দিন খাবারের প্লেট আমার মায়ের মুখে ছিটকা মারছে। এই দৃশ্যগুলো দেখার পরে একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম, আমি দোকানে তখন আমার পুঁজি টুজি যা কিছু আছে আমি দোকান বিক্রি করে ওর বাপের টাকা করে ফিরিয়ে দিব। আমি আর ওখানে নিয়ে থাকবো না, কারণ যেই দৃশ্য ভাই চোখে দেখতেছি বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এগুলো আসলে এক কথায় বলতে গেলে যে এগুলো নেওয়া যায় না। মানে আমি তার স্বামী, ও আমাকে দিয়ে রাতের বেলায় পা টিপায়, না পা টিপেলে ও আমার গায়ে হাত তোলে, আমাকে মারে, ওর কাপড় চোপড় আমার মা আমার বোন ধুয়ে দেয়, ওর খাবার দাবার আমার মা বোন ওকে মানে লোকমা ধরে খাওয়াই দিতে হয়। মানে এমন একটা অবস্থা যেটা দেখে মনে হলো যেন ও হচ্ছে রাজা আর আমরা সেই রাজ্যের পরিবারের সব মানুষগুলো এক একটা প্রজা। এরকম করে যখন চলতে থাকে একটা পর্যায়ে আমি যখন সিদ্ধান্ত নিলাম দোকান বিক্রি করব, আমার আব্বা আমাকে দোকান বিক্রি করতে দিবে না। ও আমার মায়ের গায়ে হাত তোলে, আমার বোনের গায়ে হাত তোলে, আমার বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করে সব কিছু সহ্য করতে না পেরে একদিন ঘুটঘুটে রাতের অন্ধকারে আমি বাড়ি থেকে চলে যাই। মানে চলে যাই এই কারণে যে আমি আর বাবা কেন আমার কথা শুনবে না, আমার মা কেন আমার কথা শুনবে না। আমি তো তাদেরকে বললাম আমি দোকানটা বিক্রি করে ফেলি, দোকানটা বিক্রি করার পরে যে টাকা আসবে ওই টাকা দিয়ে আমি সীমাকে বিদায় করে দিব, কিন্তু আমার আব্বা কেন আমাকে দোকান বিক্রি করতে দিবে না, কেন ওর ফাটা পা ওর কালো পা ধুয়ে আমরা পানি খাবো। এই জন্য একদিন রাতের বেলায় রাগ করে আমি আমার বাড়ি থেকে চলে যাই। আমার বাড়ি থেকে আমার বেশ দূরে আমার এক পুকুর বাড়ি আছে, আমি ওই পুকুর বাড়িতে চলে যাই। তো ওই সময় আসলে মোবাইলের অত ভালো ব্যবস্থা ছিল না, মোবাইল অ্যাভেলেবেল না, আমার কাছেও মোবাইল ফোন নাই। তো আমি চলে গেছি পুকুর বাড়িতে গিয়ে আমি ওই বাড়িতে আসি। পরে আব্বা খবর পাঠাইতে আছে যে ওরে বাড়িতে আসতে বল, ওর দোকান বউ সব কিছু রেখে এভাবে চলে গেল কেন, ওরে তাড়াতাড়ি বাড়িতে আসতে বল, ওকে বল যাতে বাড়িতে আসে। এরকম করে পুকুর বাড়িতে আমার আব্বা অলওয়েজে খবর পাঠায়। আমি যাই না, কারণ আমি তো এই দৃশ্যগুলো নিতে পারবো না। একটা পর্যায়ে আমি আমার আব্বার জন্য চিঠি লিখলাম এটাই যে আব্বা আমি নিরুদ্দেশ হয়ে যাচ্ছি, আমি নিরুদ্দেশে যাচ্ছি, আমি জানি না আমি কোথায় যাবো, কোথায় থাকবো বা কোথায় খাবো, কোনো কিছু আমি জানি না। শুধু আমি তোমাকে একটা চিঠি লিখলাম এবং চিঠির মাধ্যমে আমি তোমাকে এই মেসেজটা দিলাম যে দোকানটা আছে এই দোকানটা তুমি চালাও, দোকানে তুমি দেখো, এবং ওই দোকানটা চালিয়ে যদি পারো আমার 3 বোনের বিয়ে দিও, আর যদি না পারো তবে যাই ভাগ্যে যা আছে তাই করো, আমি আর এই অত্যাচার নিতে পারবো না। যদি পারো দোকান চালিয়ে আমার বোনগুলোর বিয়ে দিও, আর যদি না পারো তাহলে দোকান বিক্রি করে ওই ডাইনিরে বাড়ি থেকে বিদায় করে তুমি তোমার 3 মেয়েকে তোমার যে ঘর বিটা আছে এটা বিক্রি করে বিয়ে দিয়ে দিও, বা 3 মেয়েকে ঘর জামাই বিয়ে দিও, আমি তোমার ঘরের বিটেও চাই না। আমার বাবার উপরও অনেক রাগ ভাই, এই লোকটা যদি কাজ করতো তাহলে আমাদেরকে এই দুর্দিনটা দেখতে হয় না, এই অভাব অনটন আমাদের দেখতে হয় না। আমার বাবাও তো কোনো কাজ করে নাই, ছোটোবেলা থেকেই দেখে আসছি ও বসে বসে খাইতে আছে, আর ও এরকম কাজ না করার কারণে কিন্তু আমাদের পরিবারে এরকম অভাবগুলো দেখা দিয়েছে। সর্বোপরি ঠিক আছে, আব্বার উপরে রাগ অভিমান এবং সমস্ত ক্ষোভগুলো বুকে জমা রেখে আমি তখন আমার ওই পুকুর বাড়ি থেকেও চলে যাই। পুকুর বাড়ি থেকে আমি তখন একটা ইটের ভাটায় চাকরি নিই। পুকুর বাড়ি থেকে বেশ দূরে একটা পাহাড়ের পাশে একটা ইটের ভাটা আছে, আমি ওই ইটের ভাটায় চাকরি নিই। তো ইটের ভাটা আমি যেও দেখতে শুনতে ভালো ছিলাম এবং শরীরের স্বাস্থ্য ভালো ছিল, কাজ করার মতো একটা বডি ছিল, তো ওইখানে গেলে পরে আমি তখন ওইখানে কাজ করতে শুরু করি। তো তখন আমি সব ভুলে গেছি, বাংলা মানে আমার গ্রামে যে আমার বউ আছে, আমার মা বাবা 3 বোন সবার কথা ভুলে আমি তখন ওইখানে গিয়ে কাজ করতেছি। এরকম করে সময় কাটাইতেছি, ভালোই কাটতেছে, মাস শেষে বেতন পাচ্ছি, কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতেছি না। এরকম করতে করতে আমি 2 মাস কাজ করি। 2 মাস পরে আমার খুব কষ্ট হইতেছে, আমার বিশেষ করে আমার ছোটো 3টা বোনের জন্য, যে আমার ছোটো 3টা বোনের কী অবস্থা, বোনগুলোর জন্য খুব কষ্ট হয়। এরপরে আমি প্রায় 2 মাস পরে বাড়িতে যাই। বাড়িতে যে আমার বোনগুলারে দেখি, এবং ওই সময় দেখি যে আমার বউ কিছুটা মানে এতটা সফট হয় নাই, কিছুটা সফট হয়েছে। তো এরপরে আব্বার দোকান একাই চালাইতে আছে। তো আমার কথা হচ্ছে আমি যদি আমার বউয়ের সাথে থাকি, আগে পরে আমার বউ আরও আমার সাথে খারাপই করবে, এই জন্য আমি আমার বউর সাথে থাকি না, বা আমার দোকান আমি চালাই না, আমার দোকান আব্বা চালায়। অ্যান্ড আব্বা তখন একটা কর্ম করতেছে আমার 3 বোনকে নিয়ে, তখন ভালো আছে। এরকম করতে করতে আমার বউ তখন প্রেগনেন্ট হয়, মানে সীমা তখন বেবি কনসেপ্ট করে, এবং সীমা বেবি কনসেপ্ট করার পরে আমার বউয়ের ঘরে একটা কন্যার সন্তান হয়। এবং ওই কন্যা সন্তানটা হওয়ার পরও সীমার কিন্তু বিন্দু পরিমাণে রাগ কমে নাই। মানে আমার সাথে ও যা করতো এটা আসলে একজন স্বামী হিসাবে মানে আমার মনে হয় যে পৃথিবীটা আমার জন্য দোজক ছিল, এমন একটা অবস্থা। তো মনে কোনো শান্তি পাইতাম না। আমি বেশিরভাগ সময় হচ্ছে আপনার এই মানে ইটের ভাটায় চাকরি করতাম, ওইখানে ইটের কাজ করতাম, এমন করতে করতে বেশ কয়েকদিন বাঁশি বাজাই না, মানে অনেক বছর হয়ে গেছে বাঁশি বাজাই না, এবং বাঁশিগুলোর মধ্যেও কেমন ময়লা জমে গেছে। একদিন বাঁশিগুলো একটু পরিষ্কার করে আমার ওই ইটের ভাটার পাশে একটা পাহাড় আছে, ছোট পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে আমি তখন বাঁশিতে ফুঁ দিলাম।
এই প্রথম আমি আজকে এত বছর পরে বাঁশি বাজাতে শুরু করলাম। তো বাঁশি বাজাচ্ছি খুব ভাল লাগতেছে। একেবারে হিমেল বাতাস, পরিবেশ অনেক সুন্দর, চারদিকে মানে আপনার একদম ফাঁকা পরিবেশ, খুব ভাল লাগতেছে বাঁশি বাজাইতেছি। এইভাবে মাঝে মাঝে আমি ওই পাহাড়ের উপরে গিয়ে বাঁশি বাজাইতাম। বাড়িতে খুব বেশি একটা যাইতাম না, মাঝে মাঝে খুব কুচিত যাইতাম, শুধু আমার মেয়েটাকে দেখার জন্য। কারণ আমার মেয়েটাকে দেখতে আমার খুব ভালো লাগতো, মেয়েটার জন্য মন খারাপ লাগতো, এই জন্য মেয়েটাকে দেখতে যেতাম। যদি মেয়েটা না থাকতো আমি বাড়িতেও যেতাম না। এরকম করে ওখানে বেশ কয়েকটা মাস কেটে গেল এবং বেশ কয়েকটা মাস পরে একদিন হঠাৎ করে আমি ওখানে বসে আছি, বাঁশি বাজাচ্ছি, এবং বাঁশি বাজাতে বাজাতে আমি খেয়াল করে দেখলাম যে আমি যেখানে বসে বাঁশি বাজাচ্ছি সেখান থেকে অনেক দূরে একটা জায়গার ভিতরে বাতি জ্বলতেছে, মানে আলো জ্বলতেছে, মনে হয় যেন মানে হারিকেনের আলো দিয়ে কেউ কিছু একটা করতেছে, মানে এটা আমার কাছে মনে হচ্ছে। পরে আমি মানে খেয়াল করে দেখলাম, মানে দূর থেকে দেখলাম যে মনে হয় যেন কেউ একজন ওখানে কাজ করতেছে বা অনেকগুলো মানুষ কাজ করতেছে। তো এরকম গভীর রাতে, রাত তখন প্রায় 12টা, 12:30টার মতো বাজে। তা এই রাতের বেলায় এখানে কাজ করবে কে, মানে এটা তো মাথায় আসে। এবার আস্তে আস্তে করে আমি কি করলাম, একদিন ওইখানে গেলাম বলতে মোটামুটি কিন্তু বেশ দূরে। আমি দেখলাম যে একটা মেয়ে হারিকেন দিয়ে জমিতে কাজ করতেছে। ওইটার মধ্যে সম্ভবত মরিচ গাছ লাগিয়েছে বা কোনো একটা মানে সবজি লাগিয়েছে, ওইটার মধ্যে সে হারিকেনের আলোতে কাজ করতেছে, কী কী আগাছা পরিষ্কার করে বা কী করে। এবং ওই দিন আমি এই জিনিসটা দেখলাম, দেখে আমি ভাবলাম যেহেতু আমি এখানে ইটের ভাটায় কাজ করি, আমি এখানে অপরিচিত একজন লোক, আমার কেউ তেমনভাবে চিনে না, তো মেয়ে ওখানে কাজ করে আমি যদি ওখানে যাই তাহলে তো খুব খারাপ হবে, বা মেয়ে হতে চিৎকারও দিতে পারে, যেহেতু পাশে গ্রাম থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। এই জন্য আমি আর ওখানে গেলাম না। এরপরে হতো কি, আমি প্রায় প্রতি রাতে ওখানে বাঁশি বাজাইতাম। রাতের বেলায় কাজ শেষ করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে ঘণ্টাখানিক বাঁশি বাজাইতাম এবং মেয়েটা ওখানে কাজ করতো। আমি দূর থেকে যতটুকু পারতাম মেয়েটাকে দেখতাম, তবে হারিকেনের আলোতে আমার কাছে মনে হয় যেন আকাশের চাঁদটা হারিকেনের কাছে চলে আসছে, এত সুন্দর ছিল মেয়েটার চেহারা। তো এরকম করতে করতে বেশ কিছুদিন পরে আমার ভিতরে একদিন সাহস নিয়ে আমি বললাম যে মেয়েটার সাথে একটু কথা বলবো, এই মেয়েটা কে এবং কেন বা এখানে বসে বসে কাজ করে রাতের বেলায়, দিনে তো আসে না, তা কি করে আমি একদিন মেয়েটাকে দেখবো, মানে কথা বলবো। এমন করতে করতে একদিন আমি কি করলাম, বাঁশি বাজানো বন্ধ করে মেয়েটার দূরে গেলাম। দূরে আমি বললাম, এই বোন ভালো আছেন? এইটা বলার পরে মেয়েটা তখন লাফ দিয়ে উঠছে, চিৎকার দিতে চাইছে। আমি বললাম, আপনি চিৎকার দিয়েন না, কারণ চিৎকার দিলে যদি গ্রাম থেকে মানুষ বেরিয়ে যায়। পরে আমার বলতেছে, আপনি কে? আমি বললাম, আমার নাম সিয়াম, আমি ওই যে ইটের ভাটা আছে, ইটের ভাটায় কাজ করি। তারপরে আপনি এত রাতে এখানে কেন আসছেন? এই বলে মেয়ে তখন হারিকেন নিয়ে পিছনে দিয়ে আছে। আমি বলি, বোন একটু দাঁড়ান, আপনি যাইন না, ভয় পাইয়েন না, আমি খারাপ না, আমি আপনার কাছে যাবো না, আমি এখানে দাঁড়িয়ে এই কথা বলবো। পরে বলে, কি বলেন। আমি বললাম, আমি ওখানে বাঁশি বাজাই সবসময়, তা আমি দেখি যে আপনি এখানে মাঠে কাজ করেন, তো আপনি দিনের বেলায় কাজ করতে পারেন না, রাতের বেলায় কেন কাজ করেন, আর আপনি কেন এত কাজ করেন? মানে এই মেয়েটাকে দেখি সত্যিকার তো আমার বোনের কথা মনে পড়ে গেল। কারণ আমার বোনগুলোও তো খুব অভাবী ছিল, এরকম রাতের বেলা আমার আমার মায়ের সাথে বিভিন্ন মানুষের জমিতে গিয়ে কাজ করতো। তো সেই জায়গা থেকে আমি তখন ইমোশনাল হয়ে মেয়ের কথাটা বলি। পরে আমার বলতেছে যে, ও আচ্ছা, বাঁশি যে বাজায় এটা আপনি? আমি বললাম, হ্যাঁ আমি বাজাই। বলে, আপনার বাঁশির সুর এত সুন্দর, জানেন আমি রাতের বেলায় কাজে কেন আসি? আপনার বাঁশির শব্দ শোনার জন্য। এই কথা বলে মেয়েটা একটা হাসি দেয়। যখন হাসি দেয় আমি তখন বুঝলাম যে না, অনেকটা সফট হয়েছে। পর আমি বলি, আমি কি একটু আপনার কাছে এসে কথা বলতে পারি? কারণ এখান থেকে কথা বলি তো রাতের বেলায় কথার শব্দ অনেক দূর পর্যন্ত চলে যায়, কেউ হয়তো শুনে চলে আসতে পারে। পরে বলে, হ্যাঁ আসেন, এদিকে আসেন, যে এত সুন্দর বাঁশি বাজাতে পারে সে খারাপ হতে পারে না। পরে গিয়ে আইলের মধ্যে আমি বসছি, মেয়েটা কাজ করতেছে। আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম কোহিনুর। তাই আমি বললাম, বাহ, আপনার নাম তো অনেক সুন্দর, আপনি কোহিনুর। তো আপনারা কয় ভাই বোন? বলে, আমার কোনো ভাই নাই, আমরা 2 বোন। আমি বড়, আমার ছোট একটা বোন আছে। আমার একটা ভাই ছিল আমার বড়, কিন্তু উনি বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে, আমাদের বাড়িতে আসে না। তা আমি বললাম, বেশ ভালো, তো আপনি রাতের বেলায় কাজ করেন, আপনার আম্মা কিছু বলে না? বলে, না আমি তো কাজ করি, এই জমিটা আমি সবসময় চাষাবাদ করি এবং এটাতে যে ফসল হয় এটা আমি বিক্রি করি। আমার বাবা নাই, মেয়েটা আবার বাবা নাই। বলে, আমার বাবা নাই, মা নিয়ে বাজারে বিক্রি করে, তো এই জন্য আমি জমিটা দেখাশোনা করি। তো আমার কাছে খুব ভালো লাগলো। পরে আমি বললাম যে, ও আচ্ছা, খুব ভালো, তো ঠিক আছে, মাঝে মাঝে আপনি এখানে এসে কথা বলবো রাতের বেলায়, আপনি কি রাগ করবেন? বলে, না রাগ করবো একটু, কারণ আপনি আমার সাথে এসে কথা বললে তার আমি বাঁশির শব্দ শুনতে পাবো না। তো মেয়েটার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। ওখানে কথাবার্তা শেষ করে আমি তখন আবার চলে আসছি, মানে আমি আমার জায়গায় চলে আসছি, আমার এখানে ক্যাম্পে এসে ঘুমাইছি। তো ক্যাম্পে ঘুমানোর পরে বারবার আমার এই মেয়েটার কথা মনে পড়তেছে, বারবার মেয়েটার কথা মনে পড়ে যে মেয়েটা এত সুন্দর, আমার সাথে এত সুন্দর করে কথা বলছে, এত ভালো লাগছে, মানে খুবই মধুর সময় কাটছে। এর পরের দিন রাতেরবেলা আমি আবারও গেলাম। তো মেয়েটা যতক্ষণ ধরে রাতেরবেলায় কাজ করে ঠিক ততক্ষণ ধরে আমি ওখানে বসে থাকি এবং তার সাথে কথাবার্তা বলি। এবং একটা পর্যায়ে হলো কি, আমিও তো আগে মাঠে ঘাটে কাজ করতাম, আমি খুব ভালো কাজ করতে পারি। মাঝের মধ্যে এরকমও হতো যে রাতের বেলায় আমি তাকে কাজে অনেক হেল্প করি, মানে কাজে অনেক সাহায্য করি।
ও আমাকে বলে, না আপনি থাক, কাজ করতে হবে না, আপনি এখানে বসে কথা বলেন, সমস্যা নেই। আমি, না 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 ঠিক আছে, আমি কাজ করি। পরে আমি এই মেয়েটার সাথে তার মাঠে অনেক কাজ করে দিতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে 1 দিন 2 দিন 3 দিন হতে হতে একটা পর্যায়ে মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। মানে এতটাই ভালো লাগা কাজ করতে শুরু করে যে আমি ধরেন প্রতিদিন রাতের বেলায় ওদের ওইদিকে চলে যাই। আর এই মেয়েটাও তার মাঠের কাজ শেষ, ওই সময় কিন্তু কৃষিকাজ সবসময় থাকে না, এমনি ও হারিকেন এখানে চলে আসে জমি পাহারা দেওয়ার উছিলা করে। আমার সাথে মেয়েটা রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা কথা বলে। আমাদের মাঝে এমন কিছু মুহূর্ত কাটতে থাকে যে মুহূর্তগুলো কখনো ভোলা যাবে না। আকাশের ওই বড় চাঁদের আলোতে জোনাকি পোকাদের পাহারায় গুটগুটে ওই অন্ধকার রাতের বেলায় আমি কোহিনূরের সাথে এক মিষ্টি মধুর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি এবং দুজনকে এতটাই ভালোবাসি যেন কেউ কাউকে ছাড়া বাঁচব না। আমি ভুলে গেলাম আমার যে বাড়িতে একটা বউ আছে, রয়েছে আমার বাচ্চা। আসলে মূল কথা কি জানেন, আমি কোনোদিন আমার বউয়ের কাছে আজকে কোহিনূরের কাছে যে পরিমাণের ভালোবাসা পাচ্ছি শারীরিক সম্পর্ক না হওয়ার পরেও, আর আমি আমার বউয়ের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেও কোনো দিন এই বিন্দু পরিমাণ ভালোবাসা পাই নাই। শুধু বউয়ের কাছ থেকে অবহেলা অনাজ্ঞা ছাড়া আমি আর কিছুই পাইনি। কিন্তু কোহিনূরের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগতো। দিন যত সামনের দিকে যাচ্ছে কোহিনূরের সাথে আমার ভালোবাসার গভীরতা ঠিক ততটাই বাড়তেছে। সময়ের পরিবর্তনে একটা সময় কোহিনূর আমাকে তার মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলে। ও আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, একইভাবে আমিও তাকে ছাড়া কোনো কিছু বুঝি না। দুজনের মাঝে এক অন্যরকম প্রেমে জড়িয়ে পড়ি। ও আমাকে ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি। সময় যত সামনের দিকে যাচ্ছে আমাদের ভালোবাসার গভীরতা বাড়তেছে, কিন্তু আমার মনের ভিতরে টেনশনের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে। আমি কোহিনূরকে ওই মুহূর্তে এতটাই ভালোবাসি যে কোহিনূর ছাড়া পৃথিবীতে আমি আর কোনো কিছু চিন্তা করতে পারি না। কিন্তু ভাই, মনের ভয়টা ছিল এই জায়গায় যে কোহিনূর যদি কখনো জেনে যায় যে আমার গ্রামে বউ আছে, রয়েছে আমার বাচ্চা, তাহলে তো কোহিনূর আমাকে ছেড়ে দিবে। আর কোহিনূর আমাকে ছেড়ে দিলে তো আমি কোহিনূরকে ছাড়া বাঁচব না। মানে ওকে হারানোর ভয়টা আমার মনে এত বেশি কাজ করতো যে আমি ওকে সত্যিটা বলতে পারতাম না। এবং এই সত্যটা গোপন করে আমি ওর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। এবং একটা পর্যায়ে ও আমাকে এত বেশি ভালোবেসে ফেলে যে ও আমাকে বলে, তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও। তো ও কিন্তু অনেকটা ইয়াং ছিল, পড়াশোনা করে নাই, কিন্তু দেখতে শুনতে সুন্দরী এবং যথেষ্ট ইয়াং। একটা পর্যায়ে আমাকে প্রেশার দিতে থাকে যে তুমি আমাকে বাড়ি নিয়ে যাও, কিন্তু আমি তোকে কখনো আমার বাড়ি নিতে পারবো না। এবং দেখা গেল এরকম করতে করতে আমাদের সম্পর্কটার বৎসরখানিক পার হওয়ার পরে, বৎসর দেড়েক মানে প্রায় 1.5 বছর পার হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে কোহিনূরের ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতে থাকে। এই জায়গায় ওই জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। তখন কোহিনূর আমাকে বারবার বলে, আমার তো বিয়ে হয়ে যাবে, আমার বিয়ের প্রস্তাব আসতেছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, তুমি আমাকে বিয়ে করো। আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এইরকমভাবে দিনরাত মিলিয়ে কোহিনূর তখন আমাকে মানে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। আমি তখন কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। কারণ একে তো বাড়িতে আমার বউ আছে, সন্তান আছে, এবং এর মাঝে ও যদি এটাও কখনো জানতে পারে যে আমি বিয়ে করছি, ও কিন্তু আত্মহত্যা করবে। কারণ আমি হয়তো আমার কথার মাধ্যমে কোহিনূরের ভালোবাসার গভীরতা আপনাদেরকে বুঝাতে পারতেছি না, তবে কোহিনূর আমাকে এতটা ভালোবাসে যে মাঝে মাঝে আমি যদি না যাইতাম, কোহিনূর আমার ইটের ভাটায় চলে আসতো আমাকে খোঁজার জন্য। আমার ইটের ভাটা কিন্তু ওর ওই ফসলি জমি থেকে অনেক দূরে, এখানে চলে আসতো আমাকে দেখার জন্য। এত পরিমাণের প্রেম, এত পরিমাণের ভালোবাসা আমার প্রতি ওর ছিল। তো আমি তো আর কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে এখন কি করব। এবং এরকম করতে করতে প্রতিদিনই ও কান্নাকাটি করতো যে সিয়াম আমার জন্য বিয়ের ঘর আসছে, আম্মা আমাকে বলতেছে বিয়ে দিয়ে দিবে, তুমি কিছু একটা করো না কেন, কিছু একটা করো না কেন। আমি মাঝে মাঝে মনে রেখে কী বলতাম জানেন, অনেক স্বার্থপর হয়ে বলতাম, তা বিয়ের ঘর আসলে বিয়ে বসে যাস না কেন, তুই পড়ে আসিস কেন। মানে মাঝে মাঝে এটাও বলতাম, কিন্তু তার বিয়ে হয়ে যাবে এটা শুনতে পারতাম না, খারাপ লাগতো। এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি, একদিন রাতের বেলায়, রাত প্রায় আনুমানিক 1টার দিকে, 1টা থেকে 2টার মধ্যে ও আমার ইটের ভাটায় চলে আসছে। এবং ওই রাতে ও আমাকে বলছে আমাকে নিয়ে পালায়া যাবে। আমি বললাম যে আমার পরিবার কখনো মেনে নিবে না, বা আমার পরিবার এখানে আমাকে বিয়ে করাবে না। ও আমাকে বলে, তোমার পরিবার যদি না মানে আমরা পালিয়ে যাব, আমি তোমাকে পালিয়ে বিয়ে করব। আমি বললাম, আমি তোমাকে নিয়ে পালিয়ে গেলে তো ইটের ভাটায় চাকরি করতে পারবো না। আমাকে বলে, ইটের ভাটায় চাকরি করতে হবে না, আমি তোমাকে বিয়ে করে ঢাকা শহরে চলে যাব, চিটং শহরে চলে যাব, সিলেট শহরে চলে যাব, এগুলো আমাকে বলতো। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ওই দিন রাতের বেলায় ও ব্যাগ টেক নিয়ে ডিরেক্টলি চলে আসে এবং এসে আমাকে ডাকতে থাকে। অ্যান্ড ওই দিন এই বিষয়টা মোটামুটি ইটের ভাটার অনেকগুলো লোক জেনে যায়, যারা ওখানে শ্রমিকের কাজ করে তারা অনেকেই জানে। এবং জানার পরে আমি তখন ওখান থেকে বেরিয়ে আসি, ওর হাতে ব্যাগ। ও কান্না করে আমাকে বলতেছে, কালকের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দিবে, আমার আম্মা জোর করে হলো আমাকে বিয়ে দিবে, তা তোমার 2টা পায়ে ধরে তুমি আমাকে নিয়ে পালায়ে চলো।
আমি তখন ওকে ইটের ভাটার একটা কর্নারে আনি আমি ওকে বলি যে দেখো এভাবে পাগলামি করার কোনো মানে হয় না। তুমি তো আমার সম্বন্ধে সব কিছুই জানো, আমার পরিবার পরিজন সবই জানো। আমার আব্বা আমার মা এই সম্পর্কটা মানবে না। আর আমি হুটহাট করে এখনই তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। পালিয়ে যাওয়া তো একটা সময়ের বিষয়, একটু চিন্তা ভাবনা করার বিষয়। ও আমাকে বল আজকে প্রায় 2 বছরের মতো আমি তোমার সাথে রিলেশনে জড়িয়ে আছি, আর তুমি আমাকে এখন বলতে চাও পালিয়ে যাওয়া মানে চিন্তার বিষয়। তুমি কী চিন্তা করতে চাও? তুমি কি আমার মরামুখ দেখতে চাও? কালকের মধ্যে যদি তুমি আমাকে নিয়ে না পালাও আমি কিন্তু আত্মহত্যা করবো। আমি বলি ঠিক আছে, তুমি কালকে যাও, আমি কালকে এসে তোমার আম্মার সাথে কথা বলবো। এবং ওর মা কিন্তু রাজি আছে। ও বলে আমার আম্মা কিন্তু তোমার কাছে বিয়ে দিতে রাজি আছে, সমস্যা নাই। তাই আমি বললাম তুমি যাও, আমি কালকের মতো কথা বলবো। এই বলে যখন আমি রুমে আসছি তখন আমাদের রুমের যে ইটের ভাটার ম্যানেজার উনি আমাকে বললো যে সিয়াম এটা কী হইলো? আজকে বেশ কয়েকদিন ধরে অনেকে আমার কাছে তোমার সম্বন্ধে রিপোর্ট দিতেছে, তুমি ওইখানে যাও, কোন মেয়ের সাথে প্রেম করো, এটা ওইটা করো। ওই সময় কোনো কিছু মনে করি নাই, বা তুমি অনেক ভালো ছেলে ওই হিসাবে মেনে নিয়েছি। কিন্তু আজকে এই মেয়ে ব্যাগ নিয়ে আমাদের ইটের ভাটায় চলে আসছে। আমাদের যে ইটের ভাটার মালিক, যিনি ইটের ভাটার মালিক, তিনি কিন্তু এখানকার লোক না, তিনি এখানকার লোকাল না। তিনার বাড়ি অনেক দূরে, সিলেট শহরে। এবং সিলেট শহর থেকে তিনি ওখানে এখানে জায়গা কিনে তারপর ইটের ভাটা বানিয়েছে। এখন তোমার মতো একটা শ্রমিকের কারণে তুমি ওই গ্রামের মেয়েকে নিয়ে পালাবা, এবং তুমি পালিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষ এসে আমাদের ইটের ভাটা ভেঙে দিবে, আমাদের ইটের ভাটা দখল করে নেবে। এখানে আমাদের কোটি কোটি টাকার ব্যবসা আমি তোমার মতো একটা শ্রমিকের জন্য হারাতে চাই না। সকালে সূর্য ওঠার সাথে সাথে তুমি এখান থেকে চলে যাবা। মানে আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। বলছে সকালে সূর্য ওঠার সাথে সাথে তুমি এখান থেকে চলে যাবা, কালকে তুমি আর কাজে যাবা না, এবং তুমি আর এখানে কখনোই আসবা না। কারণ তুমি যদি এই ঘটনা ঘটাও বা এই মেয়ের সাথে যদি আরেকটু সামনের দিকে যাও, ওই গ্রামের মানুষ এমনি অনেক খারাপ, ওই গ্রামের মানুষ অনেক ডেয়ারিং। আমার মালিকের সাথে, আমাদের ওই ইটের ভাটার মালিকের সাথে ওই গ্রামের মানুষের সম্পর্ক ভালো না। একটা পর্যায়ে দেখা যায় যে ওই গ্রামের মানুষরা এসে ইটের ভাটাটা ভেঙে দিবে, তুমি এখান থেকে চলে যাও। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন শুয়ে চিন্তা করতেছি, উনি আমাকে যেটা বলেছে এটা ভালোই বলেছে। আমি তো না পারবো কোহিনূরকে বিয়ে করতে, না পারবো কালকে সকালে কোহিনূরের মায়ের সাথে দেখা করতে, এবং না পারবো ইটের ভাটায় চাকরি করতে। আমাকে আসলে এখান থেকে চলে যেতে হবে। আর এই চলে যাওয়াটা যদি ওনার কথায় চলে যায় তাহলে আরও ভালো। আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না যে আমি এখন কি করব। কিন্তু যেহেতু উনি আমাকে একটা পথ দেখাই দিল, আমি সেই পথ দিয়ে ইটের ভাটা থেকে বেরিয়ে যাব। সকালে সূর্য ওঠার পরে আমার কাছে তো কোনো মোবাইল ফোন নাই, কোনো কিছু নাই। আমি সকালে সূর্য ওঠার পর আমার ব্যাগপত্র সব কিছু রেডি করে ইটের ভাটা ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার সময় বারবার সেই জমিটার দিকে তাকিয়ে আছি, যে জমির ধারে বসে আমি কোহিনূরের সাথে একটা ভালোবাসার নীল নকশা তৈরি করেছিলাম। বারবার সেই গ্রামের দিকে তাকিয়ে আছি যে গ্রামে আমি আমার জীবনটা, আমার কলিজাটা, আমার পরাণটা, আমার ভালোবাসার পাখিটাকে রেখে যাচ্ছি। অশ্রু সজল চোখের পানি মুছতে মুছতে একটা সময় আমি এই ইটের ভাটা ত্যাগ করে, গ্রাম ত্যাগ করে আমি চলে যাই আমার মাতৃ ঠিকানা উদ্দেশ্যে, আমার মায়ের কাছে, আমার সন্তানের কাছে, আমার স্ত্রীর কাছে। এরপর থেকে কোহিনূরের সাথে আমি আর কোনো যোগাযোগ করিনি। ওর কোথায় বিয়ে হয়েছে নাকি ও মরে গেছে এর কোনো কিছু আমি জানি না। কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে আমার কোহিনূরের প্রতি ভালোবাসা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। বাড়িতে আসার পরে আমার বউ যখন আমাকে একটা গালি দেয়, আমার তখন খুব খারাপ লাগে যে কোহিনূর তো আমাকে কখনো এরকম করে গালি দিত না। আমার বউ যখন আমার গায়ে হাত তোলে আমার তখন মনে হতো কোহিনূর তো আমার গায়ে আদর করতো, কখনো আমার গায়ে হাত তুলতো না। এবং দিনের পরিবর্তনে এরকম হয়ে গেল যে, সময়ের পরিবর্তনে এরকম হয়ে গেল যে আমি কোহিনূরকে এত বেশি ভালোবেসে ফেলাইছি যে আমি এখানে আর থাকতে পারতেছি না। মানে আমি আমার বউ আর সন্তান নিয়ে কোনোভাবেই টিকতে পারতেছি না, থাকতে পারতেছি না। খুব কষ্ট করে 4 থেকে 5টা মাস আমি খুব কষ্ট করে এখানে থাকি, এবং এতটাই কষ্ট করে থাকি যেটা বলার মতো না। এবং 4-5 মাস পরে আমি সহ্য করতে না পেরে আমি পুনরায় আবারও এই ইটের ভাটায় আসি। এবং ইটের ভাটায় এসে তখন আমাদের যেই ম্যানেজারটা ছিল ওই ম্যানেজার নাই, নতুন একজন ম্যানেজার তখন নিয়োগ করা হয়। তো আগের স্টাফগুলো সবাই আছে, যারা কাজ করতো আগের স্টাফ ওরা সবাই আছে। পরে আমি এসে ওই ম্যানেজারের সাথে কথা বলি এবং সবাই বলে হ্যাঁ উনি আগে কাজ করে গেছে এখানে, 4-5 মাস ধরে উনি আসে না, তা উনি এখানকার কাজ সব জানে। লোকের ওদের দরকার ছিল, মানে মোটামুটি একটা গ্যাপ ছিল, ওই গ্যাপে তখন আমার আবারও চাকরি হয়ে যায়। তো আমি কিন্তু বাড়িতে যে আমি 4-5 মাস ছিলাম আমি কিন্তু কোনো কাজ করি নাই। দোকানে মাঝে মাঝে বসতাম, আমার আব্বা দোকান চালাইতো, এবং আমার বোনটুনগুলোর দিকে আমার আব্বা খেয়াল রাখতো, আর আমার বাচ্চারা খেয়াল রাখতো, আমার বউরের প্রতি আমার আব্বা খেয়াল রাখতো। আমিও বাড়িতে ঘুরে ফিরে বেড়াতাম। একটা পর্যায়ে যখন আমি চলে আসি এখানে, আবার আমি ইটের ভাটায় চাকরি নিয়ে নিই। এবং চাকরি নেওয়ার পরে আমি ওই ছেলেগুলোকে জিজ্ঞেস করেছি এরপরে কি আর কিছু হয়েছিল, কোহিনূর কি এসেছিল? তো ওখানকার ছেলেগুলো আমার বলে ভাই আপনি যেটা করছেন আপনি আল্লাহর কাছে কোনোদিনও ভালো পাবেন না, আল্লাহ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি বলি ভাই কী হয়েছে আমার একটু বলো। বলে আপনি যেদিন সকালে চলে গেছেন ওই দিন দিনের 11টা বাজে মেয়েটা আপনাকে খোঁজার জন্য ইটের ভাটার এখানে আসছে। আমি বলি তারপর? বলে আপনাকে না পাইয়া আমরা বলছি আপনি চলে গেছেন, মেয়েটা বলছে আপনার ঠিকানা দেওয়ার জন্য, আমরা তো আপনার ঠিকানা কেউই জানি না, তো আপনার ঠিকানা আমরা দিতে পারিনি। মেয়েটা তখন এই ইটের ভাটার মধ্যে কান্না শুরু করছে। শুধু কান্না না, কান্না করতে করতে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, মানে জ্ঞান হারাই ফেলছে।
এবং জ্ঞান হারানোর পর আমরা মেয়ের মুখে পানি টেনে দিচ্ছি, মেয়ের জ্ঞান আসতেছে না। পরে মেয়ের মাকে খবর দেওয়া হয়, মেয়ের মা তার গ্রামের কিছু লোক নিয়ে মেয়েটাকে কোলে করে মাথায় করে গ্রাম থেকে এখান থেকে নিয়ে যায়। এই বললাম তারপর? বলে তারপরে আর কোনো ঠিকানা জানি না, মেয়েটার কী হয়েছে না হয়েছে আমি জানি না। এই কথাগুলো শোনার পরে ভাই তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। কষ্টের পরিমাণ তখন আমার আরও বেড়ে গেল। আমি তো কষ্ট নিয়ে তো চলে গেছি, কষ্ট নিয়ে ফিরে আসছি, আবারও ওইখানে কষ্ট পাচ্ছি। একবার যে আমি তখন করলাম কি, ওদের গ্রামের ভিতর ওর খবর নেওয়ার চেষ্টা করলাম এবং খবর নেওয়ার চেষ্টা করে জানতে পারি আলম শেখ বলে একজন লোক আছে ওদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরেরই। ওই লোকটা অনেক পয়সাওয়ালা, সে বিয়ে করছে, তার বউ মারা গেছে, তার সন্তানাদি আছে, তার সন্তানাদিকে দেখাশোনা করার জন্য এই কোহিনূরকে নাকি ওই আলম শেখ বিয়ে করছে এবং এই লোকটা অনেক টাকা পয়সার মালিক, ওর হাজব্যান্ড। এটা জানার পরে আমি তখন মানে ওর বিয়ে হয়ে গেছে এটা শুনে আমি আরও বেশি কষ্ট পাইতেছি যে বিয়ে হয়ে গেছে তার মানে ও আমাকে ভুলে গেছে, ও অন্য কারোর সাথে ঘুমাচ্ছে, অন্য কাউকে ও বুকে জড়িয়ে ধরছে, অন্য কারোর সাথেও থাকতেছে। মানে মনে হলো যেন কষ্ট আরও বেশি বাড়তেছে। একবার যে আস্তে 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 করতে করতে আমি ওর স্বামীর বাড়ির ঠিকানাটা নিলাম এবং ওই সময় আমি জানতে পারি কোহিনূর মোবাইল ব্যবহার করে। তা আমি কিন্তু শুধু যখন শুনছি যে কোহিনূর মোবাইল ব্যবহার করে, ওদের গ্রামের লোকের মাধ্যমে আমি খোঁজ খবর নিতাম, ওদের গ্রামের অনেকের সাথে আমি ভালো ফ্রেন্ডশিপ তৈরি করে ফেলি এবং ওই সূত্র থেকে আমি ওর খোঁজখবরগুলো নিতাম। জানতে পারি ওর জামাই ওরে মোবাইল ফোন কিনে দিছে এবং এটা জানার পরে আমি তখন ইটের বাটায় প্রথম মাসের বেতন পেয়ে আমি একটা মোবাইল ফোন কিনি এবং মোবাইলটা কেনার পরে আমি ওর নাম্বারটাতে একদিন কল করি, নাম্বারটা ম্যানেজ করে কল করি। তো তখন আমি কল করি যখন দিনের বেলায় 9টা সাড়ে 9টার দিয়ে, কারণ আমি জানি যে এই সময়তে বিশেষ করে মেয়েরা একাই থাকে, কারণ তাদের স্বামী থাকে না। রাতের বেলায়, বিকেলবেলা বা সকালবেলা, সন্ধ্যার সময় তো স্বামী থাকবে। 11টা দিয়ে কল দিয়েও তখন কলটা রিসিভ করে। আমি বললাম কোহিনূর, আমি সিয়াম। এটা বলার পর তখন চুপ হয়ে গেছে, মানে কিচ্ছু বলে না, একদম কোনো কথাই বলে না। আমি বলি তুমি কি আমাকে চিনতে পারছো? বলে পারবো না কেন, যে মানুষটার সাথে রাতের পর রাত কাটিয়েছি, দিনের পর দিন কাটিয়েছি, এই বেইমানটাকে আমি চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবো। আমি বললাম তুমি আমাকে বেইমান বললা? ও বলে অবশ্যই বেইমান, তুমি তো বেইমানই, তুমি কি ভালো নাকি? তুমি তো বেইমান, বেইমান হওয়ার কারণেই তো তুমি আমাকে একা করে তুমি চলে গেছো। তাহলে আমাকে একবার বলতে পারো তুমি কেন আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করছো? কেন তুমি আমাকে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখাইছো? কেন তুমি আমাকে ভালোবাসছো? আমি তখন বললাম কোহিনূর, সত্যিটা জানলে না তুমি আমাকে ঘৃণা করবা না। আমি আসলে পরিস্থিতির শিকার ছিলাম, পরিস্থিতি আমাকে এমনভাবে আটকিয়ে ধরেছে, আমি না পারতেছিলাম তোমার কাছে যাইতে, না পারতেছিলাম তোমার কাছে থাকতে, মানে তোমাকে ছাড়া থাকতে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি অনেক কষ্ট করে তোমার নাম্বারটা ম্যানেজ করেছি, আমি এখন ভালো আছি। ও আমাকে আচ্ছা ও বলতেছে আমি এখন ভালো আছি। তা আমি বললাম তুমি তো ভালো আছো এটা জানি, তুমি একজন বড় লোককে বিয়ে করছো, আলম শেখকে বিয়ে করছো, তার অনেক টাকা পয়সা আছে, তার সন্তানাদির দেখাশোনা করতেছো। ও বলে হ্যাঁ ভালো আছে, আলম শেখ তো তোমার মতো বেইমান না, আমাকে একা করে দিয়ে চলে যায় নাই, তার মেয়ের সন্তানের দায়িত্ব নিয়েছি, তিনি আমাকে স্ত্রীর অধিকার দিয়েছে, আমাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে, আমার যখন যা খাইতে মন চায়, যখন যা আনতে মন চায়, যখন যেটা আমি চাই ও আমাকে সেটাই দেয়। আমি বললাম তোমার সুখটা না আমার দু চোখ ভরে দেখতে ইচ্ছে করতেছে। আমাকে বলে পাগলামি করো না, যেখানে আসো সেখানে থাকো, ভালো থাকো। আমি বললাম দেখো আমি তোমাকে দেখতে আসবো। ও আমাকে বলে এই ধরনের পাগলামি করার কোনো মানে হয় না, কিন্তু খবরদার আমি বলে দিছি তুমি এরকম করবা না। এরকম করতে করতে আমি তখন লোকের মাধ্যমে ওর বিয়েটা কোথায় হয়েছে সেই ঠিকানাটা আমি খুঁজতে থাকি। ঠিকানাটা খুঁজতে 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 জানতে পারি যে জায়গায় বিয়ে হয়েছে ওই লোকের একটা অনেক বড় মুদির দোকান আছে। তো আমাদের যেহেতু মুদির দোকান ছিল, দোকানদারি করার একটা অভিজ্ঞতা কিন্তু আমার আছে, আমি দীর্ঘদিন দোকানদারি করেছি। একদিন হলো কি ওর সাথে কথা বলতাম কিন্তু ওরে কিন্তু আমি বুঝতে দিতাম না কোনো কিছু। এরকম করে করে একবার আমি ওই আলম শেখের সাথে দেখা করি বাজারে দেখা করি, কিন্তু আমি কোনো কিছু বলি না আলম শেখ, মানে ওরে কোনো কিছু বলি না, কোহিনূরকে বলি না যে আমি তোমার জামাইয়ের সাথে দেখা করতে যাব। তো ওনার সাথে আমি দেখা করতে যাই, এমনি বাজারে দেখা করি, ভাই ভালো আছেন? উনি ওই বাজারের খুব নাম করা একজন ব্যক্তি, পরে বলে হ্যাঁ ভালো আছি। এমন করতে করতেই উনি হঠাৎ করে দেখলাম যে একটা লোকের সাথে কথা বলতেছে দোকানের স্টাফের বিষয়, মানে দোকানে লোক লাগবে। উনি বলতেছে তুই আমারে বললি যে সিলেট থেকে লোক আইনা দিবি, তা আমার লোক কই, লোক দিলি না কেন? এরকম করতে করতে পরে আমি বললাম ভাই আপনার কি দোকানে লোক লাগবে? এমনি বলতেছে। পরে বলে হ্যাঁ ভাই আমার একটা মুদির দোকানে একটা লোক দরকার, মানে 2টা লোক আছে, এই 2টা থেকে একটা চলে গেছে, এখন আরেকটা লোক লাগবে। পরে আমি বললাম ভাই আমারে নিয়ে আনেন। তো উনি বলে আপনারা তো চিনলাম না, আর আমাদের এলাকাতে তো আপনাকে আগে কখনো দেখি নাই, তো আপনি কি? আমি বললাম যে আমি আপনাদের এলাকাতে বেড়াইতে আসছি, আমার বাড়ি অনেক দূরে। তো আমি তখন আমার মানে বাড়ির যে মূল ঠিকানা ওই ঠিকানা দিলাম। পরে বলে ও তো ওই এত দূরে থেকে এখানে কেন? আমি বললাম এখানে আমার আত্মীয়র বাড়ি আছে, তো আপনার দোকানে যদি লোক লাগে আমার রাখতে পারেন, কারণ আমি মুদির দোকানে দীর্ঘদিন কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে। পরে উনি বলে যে না, তো আপনার অভিজ্ঞতা থাকলে তো আপনি ভালো করেই বুঝেন যে মুদির দোকানে হুটহাট কোনো বাইরের লোক নেওয়া যায় না।
তো আমি বললাম যে বাইরের লোকটা আপনি নেবেন না, ঠিক আছে, তো এখন আপনি আমাকে বলেন যে আমাকে যদি আপনার দোকানে কাজে নেন তাহলে আমার কি কি ডকুমেন্ট লাগবে, মানে আপনি কি কি ডকুমেন্ট চাচ্ছেন। উনি বলে অবশ্যই আপনাকে একজন লোক লাগবে আমাদের এখানে, যিনি আপনার এটা জিম্মাদার হবে, এবং জিম্মাদার হবে তার পাশাপাশি আপনি এখানে যে কাজ করবেন আপনার সমস্ত ডকুমেন্ট দিতে হবে, আপনার ভোটার আইডি কার্ড, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, এরকম অনেক কিছু লাগবে। তো আমি বললাম তো সব কিছু আমি আপনাকে দিব, কিন্তু এই এলাকায় তো আমার কোনো লোক নাই এবং এই এলাকাতে তো কেউ আমাকে চিনে না, তো এখন আমি আপনাকে কীভাবে ওই ডকুমেন্টগুলো দেবো, ওই ডকুমেন্টগুলো তো আমি আপনাকে দিতে পারবো না। উনি তখন বলে যদি ডকুমেন্ট দিতে না পারেন তাহলে আপনি দোকানে থাকতে পারবেন না, আপনি দোকানে কাজ করবেন, কাজ করে সন্ধ্যার সময় আমি আমার বাড়ির সামনে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরে আপনাকে রাখবো, আর আপনি দোকানে থাকতে পারবেন না, যেহেতু আপনার এখানে কেউ জিম্মাদার নাই, আমরা কাগজপত্র দিলে আমি আপনাকে চাকরি দিব। অ্যান্ড আমি তখন মনে মনে চিন্তা করি আরে ভাই আমি তো এইটাই চাই, আমিও তো চাই আমি আপনার বাড়ির মধ্যে থাকতে, এবং মনে মনে বলতেছি আমি তো আপনার দোকানে চাকরি নেব শুধুমাত্র আপনার বাড়িতে থাকার জন্যই। এত খুশি হইলাম, এরপরে আমি তখন আমার সমস্ত ডকুমেন্টগুলো ম্যানেজ করে ওনারে দিলাম। 1 সপ্তাহের মধ্যে ওনার এখানে আমার চাকরি হয়ে গেল। কিন্তু আমি কোহিনূরকে কোনো কিছুই বলি না, এই যে আমি ওদের বাজারে যাচ্ছি বা ওর স্বামীর সাথে কথা বলতেছি, স্বামীর সাথে কথা বলে ওর স্বামীর দোকানে চাকরি নিতে আসি, কিন্তু কিচ্ছু ওরে বলি না। এমন করতে করতে উনি তখন করলো কি, একদিন আমি প্রথম দিন যেদিন কাজে গেলাম, কাজ করলাম সারাদিন, রাত্র 10টার দিকে দোকান বন্ধ করছে। বন্ধ করার পর আমার বলতেছে সিয়াম চলো আমার সাথে চলো। পরে আমি ওনার সাথে গেলাম, পরে ওনার ঘর থেকে মোটামুটি মানে থাকার ঘর থেকে বেশ দূরেই বাড়ির আঙিনার মধ্যেই পড়ছে, ওই ঘরে তখন উনি আমার থাকতে দিল। তো ওনার বউরে যে বলতেছে কোহিনূর একটা লোক আসছে রাতে থাকবে, কিছু মানে থাকার মতো কিছু জিনিস দাও। কোহিনূর কিছু বললো না, উনি ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর আমার জন্য থাকার জন্য লেপ বালিশ বা যা যা লাগে আর কি এই জিনিসগুলো দিল। এবং আমি সেদিন ওনার ঘরে মানে একই ভিটাতে একই বাউন্ডারির ভিতরে আমি তখন একা ওই ঘরে ঘুমাইলাম, আর আমার ভালোবাসার মানুষটা ওর হাজব্যান্ডের সাথে ওই রুমের মধ্যে ঘুমাইছে, মানে ওই ঘরে ঘুমাইছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আমি কোহিনূরের সামনে পড়তে চাই না। সকাল হওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমি নতুন একটা সিম তখন ব্যবহার করতাম, ওই সিম নাম্বারটা কিন্তু কোহিনূর জানতো না, মানে ওই মোবাইলে 2টা সিম ব্যবহার করা যেত, মানে 2টা সিমের গাঁট ছিল। পরে ওই সিম দিয়ে ওর হাজব্যান্ডের সাথে কথা বলতাম, আরেক সিম দিয়েও আমি ওর সাথে কথা বলতাম, মানে দুজনের কাউরেই বুঝতে দিতাম না। এভাবে প্রায় 3 দিন পর্যন্ত কেটে যায়। 3 দিন পরে একদিন হলো কি, আমি দোকানে চলে আসছি, আমার মোবাইল ফোনটা ঘরে রেখে আসছি, মানে বাসায় রেখে আসছি, যে রুমে থাকতাম ওই রুমে রেখে আসছি। আমার কিন্তু খাবার দাবার দেওয়া হতো, তো আমার মালিক যিনি আছে উনি আমার খাবার এনে দিত, ওনার বাড়ির ভিতরে আমাকে ঢুকতে দিত না, আমার বাড়ির এরিয়াতে যাইতে দিত না। একদিন আমি কী করলাম, মোবাইলটা রেখে গেছি দোকান মানে রুমের মধ্যে, খেয়াল ছিল না, সকালবেলা চলে যেতাম ভোরে দোকান খোলার জন্য, কারণ ওইদিকে ভোরে প্রচুর কাস্টমার আসতো, অনেকেই ধরেন মাঠে ঘাটে কাজ করে বা ওখানে অনেক ধরনের কারখানা আছে, কারখানার মানুষরা মালামাল কিনবে, তো ওই মালামাল কেনার জন্য দুপুরে মানুষ আসতো। আমাকে শুধু রাতে খাবার দেওয়া হতো ওনার ঘরে, অনেক সময় রাতেও আমরা হোটেল থেকে খেয়ে যাইতাম, ওনার ঘরে খুব একটা খাওয়া হতো না, শুধু থাকাটা হইতো আর কি। পরে আমি মোবাইলটা রেখে আসছি রুমে, তো আমি আমার মালিকরে বললাম, মানে আলম শাকরে বললাম যে আলম ভাই আমি তো মোবাইলটা রুমে রেখে আসছি, মোবাইলটা গিয়ে নিয়ে আসবো। উনি বলে আচ্ছা ঠিক আছে, মোবাইলটা গিয়ে নিয়ে আইসো, তো আরেকটা কাজ করো, একটা ব্যাগ আমার দিল, বলে ব্যাগটা আমার ঘরে দিয়ে আইসো। তাই আমি বললাম যে আপনার ঘরে তো আমি এর আগে কখনো যাই নাই, এখন হঠাৎ করে গেলে ভাবি আমাকে চিনবে কিনা। বলে সমস্যা নাই, তুমি গিয়া ডাক দিবা, ডাক দিয়া যদি বেরিয়ে আসে ব্যাগটা দিয়ে চলে আসবা। তো ব্যাগের মধ্যে মূলত বাজার ছিল, বাজার করে দিছে, সকালবেলা মাছ টাছ এগুলো কিনছে। তো কি না উনি আমার দিল, দেওয়ার পর আমি তখন ব্যাগটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, চিন্তা করতেছি, মানে বুকের ভিতরে ধুপ করে ব্যথা বাড়তেছি যে আল্লাহ জানে কি জানি হয়, আল্লাহ জানে কি জানি হয়। এবং আমি বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকার পরে ওর ঘরের দরজায় গিয়ে আমি তখন ওর নাম ধরে ডাক দিলাম, কোহিনূর। কোহিনূর বলে ডাক দেওয়া মাত্রই ও তখন বেরিয়ে আসছে, এসে আমাকে দেখে অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, এবং ওই বড় চোখ থেকে ঝরনার পানির মতো অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমার বলে তুমি এখানে এখানে কেন আসছো? তুমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছো? তোমার শ্বশুরবাড়িতে আজকে না, আমি তোমার শ্বশুরবাড়িতে আজকে প্রায় 1 সপ্তাহের মতো আসি। ও আমাকে বলে মানি কোথায় আসো? আমি বললাম কেন, ওই ঘরে, তুমি জানো না তোমার স্বামীর দোকানে নতুন একটা লোক নিয়োগ দেওয়া হয়েছে। ও আমাকে বলে তার মানে কি, নতুন যে লোকটাকে আমার স্বামী নিয়োগ দিয়েছে এটা তুমি? আমি বললাম হ্যাঁ এটাই আমি। ও বলে তাহলে 1 সপ্তাহ ধরে তুমি আমাদের দোকানে চাকরি করতেছ, 1 সপ্তাহ যাবত তুমি আমার সাথে কেন দেখা করলে না, আমার সাথে কেন কথা বলো না? আমি তো তোমার সাথে প্রতিদিনই ফোনে কথা বলি, তুমি তো আমাকে কিছুই বলো নাই। বললাম তোমাকে সারপ্রাইজ দিব, তোমাকে অবাক করব, আর তোমাকে অবাক করার জন্য আমি কিছু বলি নাই। ও তখন বলতেছে সত্যি তুমি কাজটা ভালো করো নাই, তুমি এখানে কেন চাকরি নিছো, তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম যে না আমি এখান থেকে যাব না, আমি তোমাকে দেখার জন্য আসছি, আমি সারা জীবন তোমার
তোমার স্বামীর দোকানে চাকরি করবার, তোমাকে এক এক পলক দেখে আমি আমার জীবন কাটিয়ে দিব। আর তোমার স্বামী হয়তো লেট করলে মাইন্ড করে ফেলবে, আমি চলে যাই, বাজারগুলো রাখো। আমি যখন ওর ঘর থেকে বেরোছি, সাজিদ আমাকে ফোন দিছে, ফোন দিয়া বলে, সিয়াম তুমি এখান থেকে চলে যাও, তুমি থাকলে আমি সংসার করতে পারবো না। আমি তখন বললাম, আমি চলে গেলে আমি বাঁচতে পারবো না, তুমি কি চাও আমি মরে যাই? ও তখন কান্না করে, আমিও কান্না করে আমি একটা সময় দোকানে যাই, এবং দোকানে যাওয়ার পর আমি তখন দোকানদারি করি। ওই দিন বিকেলবেলা আমি তখন বলি আমার মালিকরে, আলম ভাই আপনার বাড়ির কাজ আঙিনায় যদি আমি একটু বাঁশি বাজাই তাহলে কোনো সমস্যা আছে? আপনার বাড়িটা তো মোটামুটি একাই একটা বাড়ি, ওই বাড়িতে তো তেমন কোনো মানুষ থাকে না, তা আমি যদি একটু বাঁশি বাজাই আপনি কি মাইন্ড করবেন? উনি আমার বলে, না না না, মাইন্ড করবো কেন, তোমার যদি বাঁশি বাজাইতে মন চায় বাজাইও, সমস্যা নেই, তুমি কি বাঁশি বাজাইতে পারো? আমি বললাম, হ ভাই, আমি খুব সুন্দর বাঁশি বাজাইতে পারি, আর আমি বাঁশিতে ফু দিলে আপনি ভাবিরে বুকে জড়াই ধরে সুন্দর ঘুম দিতে পারবেন। উনি তখন হাসে। উনি কিন্তু আমাকে অনেক ভালোবেসে ফেলাইছে অল্প সময়ের ভিতরে, কারণ আমি কিন্তু অনেক কিছু বুঝতাম। মুদির ব্যবসায় কিন্তু অনেক কিছু বোঝার টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি বুঝতাম, কারণ আমি দীর্ঘদিন ধরে মুদির দোকান চালাইছি। তো এই জন্য উনি আমাকে ভালোবেসে ফেলাইছে। তো ওই দিন রাতের বেলায় 10টার দিকে ওনার বাড়ির কাছে গিয়া আমি তখন বাঁশিতে ফু দিলাম, এবং বাঁশির ফুঁতে আমার কাছে মনে হলো যেন আমার ওই বাঁশির শব্দ আমার ভালোবাসার মানুষের কানে গিয়ে পৌঁছাচ্ছে। আমার ভিতরে আমার এতটা ভালো লাগতেছে, এতটা শান্তি অনুভব হচ্ছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রতিদিন বাঁশি বাজারও আমাকে ফোন দিয়া বলে, প্লিজ তুমি বাঁশি বাজানো বন্ধ করো, তুমি যখন বাঁশি বাজাও তখন আমি আমার স্বামীর বুকে মাথা রাখতে পারি না, আমি ওর বুক থেকে মাথা সরিয়ে ফেলি। আমি বলি, আমি তো এই চাই, আমার বাঁশির শব্দে তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে আবার নতুন করে পেতে চাই, আমি তোমাকে আবার নতুন করে ভালোবেসে তোমাকে নিয়ে আমি ছোট্ট সুখের একটা সংসার করতে চাই। ও আমাকে বলে, দেখো ইস্তিয়াম, এগুলো কোনোদিনও সম্ভব না, যা হবার তা হয়ে গেছে, এখন আর আমি তোমার কাছে যেতে পারবো না। আমি বললাম, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুমি যেখানেই থাকো, যার কাছেই থাকো, যার বুকেই থাকো, তোমাকে আমার কাছে দিন শেষে ফিরে আসতেই হবে, কারণ তুমি তো আমার ভালোবাসা, তুমি আমার সেই ভালোবাসা যে ভালোবাসার জন্য আমি আমার জীবনও বাঁচিয়ে রাখতে পারি। এই যে আমি এত কিছু করতেছি, আমি কিন্তু প্রতি মাসে মাসে আমার মেয়ের জন্য, আমার বউয়ের জন্য আমি আমার বাড়িতে টাকা পয়সা পাঠাইতে আসি। এরকম করতে 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 করতেই অনেক দিন পর্যন্ত এর সাথে এরকম সম্পর্ক হতে হতে ওর খালি একটাই কথা যে আমি কেন চলে গেলাম, আমি কেন ওরে সত্যিটা কেন বললাম না, বা কেন আমি চলে গেলাম, ওরে আমি কেন বিয়ে করলাম না। এরকম করতে করতে একদিন ওর জামাই অনেক অসুস্থ, রাতের বেলা জামাই অনেক অসুস্থ, তো ডাক্তার ওর জামাইরে ঘুমের ওষুধ দিছে, মানে আলম ভাইরে ঘুমের ওষুধ দিছে। ঘুমের ওষুধ দেওয়ার পরে আলম ভাই তখন ঘুমায় গেছে। তো ওনার তো আরও ছেলে মেয়েরা আছে, ওরা অনেকেই, মানে বেশিরভাগই হচ্ছে ওরা শহরে থাকে, পড়াশোনা করে, বাড়িতে কেউই থাকে না। তো ওদের সাথেই মানে আগে ছিল আর কি আমার বউ কোহিনূর, বা আমার প্রেমিকা কোহিনূর। তো ওরা আস্তে আস্তে করে সবাই, কেউ হোস্টেলে থাকে, কেউ এখানে ওখানে সেট হয়ে গেছে। তো একদিন হলো কি, এই উনি অসুস্থ হওয়ার পরে আমি একদিন বাঁশি বাজাইতে আসি, কোহিনূর তখন আমার কাছে চলে আসছে, আইসা আমারে বলতেছে, তুমি বাঁশি বাজানো বন্ধ করবা? আমি বলি, এত রাতে তুমি চলে আসছো? আলম ভাই বলে, উনি না অসুস্থ, তুমি জানো না, ঘুমের ওষুধ খাওয়াইছি। তাই আমি বললাম, ভালো কথা, কিন্তু তুমি এত রাতে কেন আসছো? বলে, তুমি কি এখান থেকে যাবা না সিয়াম? আমি বললাম, না, আমি তো যেতে আসি নাই, আমি যদি যাই তো তোমাকে সাথে করে নিব, তুমি আমার সাথে যাবা? আমাকে বলে, এরকম তো একটা দিন ছিল যেদিন আমি তোমার কাছে গিয়েছিলাম রাতের অন্ধকারে ব্যাগ হাতে নিয়ে, আমাকে তুমি সাথে করে নিয়ে যাও, কিন্তু তুমি তো সেদিন আমাকে সাথে করে নেওনি। আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম যে, আমি সেদিন তোমাকে কেন নেইনি, তুমি কি শুনতে চাও? আমাকে বলে, হ্যাঁ বলো, তুমি আমাকে কেন নেওনি? আমি তখন বললাম, আমি তোমাকে এই কারণেই নেই নাই যে আমার ঘরে আমার বউ আর আমার বাচ্চা ছিল। ও তখন আমাকে বলতেছে, বউ বাচ্চা মানে? আমি তখন বললাম, হ্যাঁ, আমার ঘরে আমার বউ ছিল, আমার বাচ্চা ছিল, এবং বউ বাচ্চার কারণেই আমি তোমাকে নিতে পারি নাই। ও আমাকে বলে, তার মানে তুমি বিবাহিতা ছিলা? আমি বললাম, হ্যাঁ, আমি বিবাহিতা ছিলাম, শুধু বিবাহিতা না, আমার অনেক বড় একটা সন্তানও ছিল। অ্যান্ড ও আমাকে বলে, তার মানে তুমি এখনও? আমি বলি, হ্যাঁ, এখনও। তবে তুমি আমার কথাগুলো শোনো, আমার সব কথাগুলো শুনে তারপর তুমি আমাকে উত্তর দিও। পরে আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সব ঘটনাগুলো আমি তার সাথে শেয়ার করি, আমার স্ত্রী আমার সাথে যা কিছু করতো সব কিছু। এবং এই কথাগুলো শোনার পরে আমার প্রতি ওর মায়া বেড়ে যায়, অনেক অংশে মায়া বেড়ে যায়। এরপরে আমরা পুনরায় আবারও সেই একই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি, এবং ও আমাদের মানে ভবিষ্যৎকে আমি জানি না। পরে আমি বাড়িতে গিয়ে থাকি না, বাড়িতে যাই না, আমার বউ 1 দিন 2 দিন 3 দিন এগুলো করতে করতে একটা সময় আমার বউ আমার উপরে রাগ করে, যেহেতু আমি বাড়িতে টোটালি যাইতাম না, মানে বাড়িতে টোটালি আমার মেয়ের জন্য আমি যাইতাম না। একটা পর্যায়ে আমি বাড়ি থেকে খবর পাইলাম যে আমার বউ আমার মেয়েকে নিয়ে ওর বাপের বাড়িতে চলে গেছে, এবং ওর বাপের বাড়িতে থাকতেছে। আমাদের বাড়িতে আর আসেই না, টোটালি আসে না, ওর বাপের বাড়িতে আর মেয়েকে নিয়ে ওইখানে থাকে। পরে এদিক দিয়ে আমার কোহিনূরের সাথে সম্পর্ক খুব গভীর হয়ে যাওয়াতে আমি তখন কোহিনূরে বলি যে, কোহিনূর, আমার সাথে তুমি চলো, আমরা কোথাও চলে যাই, আমরা
এখানে থাকবো না, আমি তোমাকে বিয়ে করে আমি তোমাকে সিলেট শহরে নিয়ে যাবো, চলো আমরা এখানে চলে যাই। আমাকে বলে তোমার না বউ আছে? আমি বলছি আমার বউ চলে গেছে, আমার বউ আমার সন্তান নিয়ে চলে গেছে, এবং আমি এও খবর পাইছি যে আমার বউ অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, ওইখানে আসবে না। পরে আমার বলে এটা কোনো কথা হইলো যে তোমার বউর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে? আমি বলি হ্যাঁ, কারণ আমার বউর সাথে কোনোদিন আমার বর্নিংটা ভালো ছিল না, সবসময় ওর সাথে আমার মানে সাপ লুডোর খেলার মতো হইতো, সবসময় আমি ওকে নিয়ে ভয়ে থাকতাম, ও আমাকে কখন কামড় দিয়ে বসে। পরে আমাকে বলে তাহলে তুমি কি বলতে চাও? আমি বললাম তুমি আমার সাথে চলো। এমন করে দিন সামনের দিকে যেতে যেতে আমরা একটা পর্যায়ে দুজনে গভীর প্রেমে মগ্ন হয়ে পড়ি। পুনরায় আমরা আবারও সে আগের স্টেপটা নিয়ে নিই, এবং ওই সময় আমি কোহিনূরকে নিয়ে তখন পালিয়ে যাই। এক রাতের বেলা আমি কোহিনূরকে নিয়ে পালিয়ে যাই, পালিয়ে আমি তখন সিলেট শহরে চলে যাই। আগেই সিলেট শহরে আমি কথাবার্তা বলে রাখি, ওখানে একটা বাসা ভাড়া করে রাখি, এবং সেই বাসা ভাড়ায় আমি তখন কোহিনূরকে নিয়ে ওইখানে গিয়ে আমি তখন উঠি। আমার জীবনে এই প্রথম মনে হলো যেন আমি একটু শান্তি পাচ্ছিলাম, এবং আমরা ওই বাসার মধ্যে উঠি এবং ওখানে আমি ওকে বিয়ে করি। আমি কাবিন করে বিয়ে করি, এবং একজন তখন কিন্তু ওর স্বামীকে এখনও ডিভোর্স করে নাই, স্বামীকে ডিভোর্স হয় নাই, আমি ওকে বিয়ে করি। ওকে বিয়ে করার 2 দিন পরে ওর স্বামীকেও ডিভোর্স দেয়, মানে ওই স্বামীর ঠিকানা টুকানো সব কিছু একটা উকিলের মাধ্যমে ডিভোর্স দেয়, এবং ডিভোর্স দেওয়ার পরে ও তখন আমার সাথেই থাকতেছে। তো আমিও ওর স্বামীর দোকানে মানে অনেক দিন কাজ করছি, আমার টাকা পয়সা আছে, কিন্তু অবাক করা বিষয়টা হচ্ছে কি জানেন, ওর স্বামী কোনোভাবে ওর কোনো খবর নেয় নেই যে ও কোথায় গেছে বা কোন জায়গায় আছে, ও ঠিক আছে কিনা, ওর কোনো খোঁজ খবর ওর স্বামী নেয় নেই। ওর স্বামী ওর কোনো খোঁজ খবর নেয় না, এবং খোঁজ খবর না নেওয়ার পরে যেটা হইলো যে প্রায় 15 দিন আমরা সংসার করতেছি। 15 দিন পরে আমি ওইখানে এসে আরেকটা দোকানে চাকরি নেই, একটা আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি নেই। আইসক্রিম ফ্যাক্টরি বলতে পিছনে আইসক্রিম তৈরি করা হয়, সামনে বিক্রি করি, এরকম একটা দোকানে। একদিন হঠাৎ করে দোকানে পুলিশ আসে, দিনের তখন প্রায় 12টা থেকে 12:30 বাজে। হঠাৎ করে পুলিশ আসে, এসে এখানে বলে যেখানে সিয়ামকে সামনে যে ছিল তারা বলে, পরে আমার পিছন থেকে ডাক দেয়, দিলে পরে পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ পরাই দেয়। আমি তখন বললাম যে আমার অপরাধ। বলে অমুক গ্রামের অমুক মানে আলম শেখ বলে এক শেখের দোকানে তুমি চাকরি করতা, ওইখান থেকে তুমি তার দোকানের ক্যাশ বাক্স টাকা পয়সা নিয়ে পালাইছো। আমি তখন বললাম আমি আর কিছু নিয়ে পালাইছি? মানে আমি পুলিশকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে আমি যে তার বউ নিয়ে চলে আসছি এটাও বলছে কিনা। পরে পুলিশ আর কোনো কিছু বলে না, শুধু বলে মানে আমি তখন বুঝতে পারি সে তার বউয়ের কথা না বলে, যেহেতু আমি রাত্রেবেলায় তার বউ নিয়ে পালায় চলে আসছি, ও আমাকে দোকানের মামলা দিচ্ছে যে আমি দোকান থেকে মালামাল চুরি করছি বা দোকানের ক্যাশ চুরি করছি। অ্যান্ড এরপরে আমাকে তখন থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে আমি জাস্ট একটা ছোট্ট মামলায় থানায় গেছি, কিন্তু এই মামলায় থানায় যাওয়ার পরে আমার তো কোনো গার্ডিয়ান নাই, না আমার বাবা আছে, না আমার পরিবারের কেউ আছে, কারোর সাথে যোগাযোগ করতে পারি না। দীর্ঘ প্রায় 17 দিনের মতো আমি জেল হাজতে থাকি। 17 দিন আমাকে কোর্টেও চালান করা হয়নি, জাস্ট থানার মধ্যে রেখে দিয়েছে। 17 দিন পরে আমি আমার আব্বার সাথে যোগাযোগ করতে সক্ষম হই। আমার আব্বা তখন আসে এবং এসে আমার আব্বা অনেক কষ্ট করে টাকা পয়সা অনেক খরচ করে আমাকে ওখান থেকে বের করে আমি যখন আমার মানে আমার বাড়িতে যাই, ঠিক তখনই পুনরায় আবারও আমার বউ এবং আমার বাচ্চা মানে সীমা এবং সীমার বাচ্চা তখন আমার বাড়িতে আবারও আসে। কিন্তু তখন আমি জানতে পারি যে কোহিনূরকে ওই বাসা থেকে নিয়ে যায়, মানে জোর জবস্তি করে কোহিনূরকে ওই বাসা থেকে নিয়ে যায় হচ্ছে আলম শেখে। তা আমার বউর সাথে আমার ঝগড়াঝাটি হচ্ছেই না। একদিন এমনভাবে ঝগড়া হয় যে আমি ওকে মুখের উপরে 3 তালাক দিয়ে দিই আমার পরিবারের সামনে, মানে ঝগড়া নিতে না পেরে, মানে ওর অত্যাচার নিতে না পেরে আমি 3 তালাক দিয়ে দিই, এবং দিলে পরেও আমার বাচ্চা নিয়ে চলে যায়। এবং তখনই কোহিনূরের বাবা তখন প্রেশার দিয়ে যে আমার মেয়ের কাবিনের টাকা দাও, আমার মেয়ের এই টাকা দাও, ওই টাকা দাও। আমি তখন পুনরায় আবার আমার বাড়ি থেকে পালিয়ে যাই, এবং এইভাবে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে আমি তখন ওই কোহিনূরকে আনার চেষ্টা করি। আর এরই মাঝে যেটা হয় যে আমি আমার বউ যে সীমাকে ছেড়ে দেই, সীমা তখন লিখিতভাবে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। উল্টা আমাকে ডিভোর্স দেওয়ার পরে সীমা তখন তার বাড়িতেই থাকে আমার মেয়েকে নিয়ে, ওর বাড়িতে, আমাদের বাড়িতে না। আর আমার আব্বার সাথে কী হয় না হয় সীমার ওইটা আমি জানি না, বা সীমার আব্বার সাথে আমার আব্বার কী হয় এটা আমি জানি না। বাট আমি এদিক দিয়ে শুধু কোহিনূরকে আনার চেষ্টা করতেছি, আমি কীভাবে কোহিনূরকে আনতে পারি। পরে ওই এলাকার যে মেম্বার আছে, মানে যিনি এলাকার মানে একটু গণ্যমান্য, আমি একদিন ওই এলাকার প্রতিনিধির সাথে যোগাযোগ করে আমি ওই লোকটারে বলি যে দেখেন আমি তো বিয়ে করছি, আমার বউ এখন আমার বউরে এরকম জোর করে আবার উনি নিয়ে আসছে, ওনাকে ছেড়ে আমি আমার বউরে বিয়ে করছি, আমার এই কাবিনের ব্যাপার, আমি আমার বউকে আমার কাছে ফিরে পেতে চাই। তা উনি আমাকে বলে যে আপনি তো আপনার বউকে এত সহজেই ফিরে পাবেন না, তো এখন মানে ফিরে পাইতে হলে টাকা লাগবে। মানে ওই যে গ্রামের যে দরবারি মানুষরা আছে না, ওনারা বলে আমরা আলম শেখের বিরুদ্ধে কথা বলবো, তা আমাদেরকে টাকা দিতে পারে। তখন আমার কাছে ওরা 5 লাখ টাকা দাবি করে। যদি আপনি 5 লাখ টাকা দরবারীদেরকে দেন, মানে গ্রামবাসী লোকজনকে দেন, আমরা বিভিন্ন জায়গায় আপনার টাকাটা দিব, টাকাটা দেওয়ার পরে আপনি কাবিনের পেপার নিয়ে আসবেন, আমরা আপনার বউরে আপনার হাতে তুলে দেবো, যদি আপনার বউ যেতে চায়। তো আমার বউ তো যাবে, ওর কাছে কিন্তু তখন কোনো মোবাইল ফোন নাই, মানে কোহিনূরের কাছে কোনো মোবাইল ফোন নাই যে আমি ওর সাথে ফোনে যোগাযোগ করতে পারবো, এরকমও কিন্তু কোনো সুযোগ ওর সাথে আমার নাই।
পরে এখন আমি টাকা কোথায় পাবো, মানে কোথাও তো আমার কোনো টাকার ম্যানেজ নাই। আর এরই মাঝে আমি আবারও খবর পাইলাম আমার দোকানপাট সব কিছু ভাইঙা টাইঙা আমার দোকানে টাকা বসে আমার আব্বাকে মাইরা আমার ওই বউ যে সীমা আছে সীমার বাপে সব নিয়ে গেছে। মানে ওই দিক দিয়ে আমার পারিবারিক অবস্থাও খুব খারাপ, মানে খুবই খারাপ আমার পারিবারিক অবস্থা। আর এদিক দিয়ে আমার অবস্থা আরও বেশি নাজেহাল। আমার কোহিনুরের দিক থেকেও আমার অবস্থা খারাপ এবং সীমার দিক থেকে আমার অবস্থা খারাপ। এবং মধ্যখানে বসে আমি তখন শুধু আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ আমি এখন কোন পথে যাব, আমি কার কাছে যাব, কোন পথে যাব, কোন দিকে যাব, আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না, সমস্ত রাস্তাই তো আমার জন্য বন্ধ। এখন 5 লাখ টাকা আমার টার্গেট হচ্ছে আমাকে যে করে হোক 5 লাখ টাকা ম্যানেজ করতে হবে। কারণ 5 লাখ টাকা ম্যানেজ করে যদি আমি গ্রামবাসী দরবারের হাতে দিতে পারি তাহলে তারা ওই আলম শেখের ঘর থেকে আমার বউকে আমার কাছে এনে দিবে, এরকমটা আমি চিন্তা করতেছি। কিন্তু এত কম সময়ের ভিতরে আমি এই টাকা পাবো বা কোথায়? হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি আমার একটা কিডনি সেল করে দিব। আমার তো 2টা কিডনি আছে, আমি একটা বিক্রি করে দিব, যা পাই আমি ওই টাকা দিয়ে আমি কোহিনুরকে দরবারিদেরকে ধরে আমি কোহিনুরকে আনবো। কিন্তু ভাই যখনই আমি কিডনির বিষয়ে কথা বলতে যাই বিভিন্ন হসপিটালে এবং কথা বলতে গিয়ে আমি যখন আমার কিডনি চেক করি যে আমার কিডনি ঠিক আছে কিনা, আমি এক জায়গায় কিডনি বিক্রি করে একটা ওয়ে পাই, রাস্তা পাই, সেখানে আমি যখন আমার কিডনি চেক করি আমি মানে এই প্রথম আমি জানতে পারি যে আমার 2টা কিডনির মধ্যে একটা কিডনি আগেই ড্যামেজ। মানে আমার যেই কিডনিতে আগেই প্রবলেম, মানে আমি একজন সুস্থ সবল মানুষ, আমার মাঝে কিন্তু কোনো সমস্যা নাই, বাট আমার যে একটা কিডনিতে আগ থেকেই প্রবলেম হয়ে আছে এটা আমি বুঝতে পারিনি। এবং তখন আমি জানতে পারি যে আমার এই কিডনিটা নাই, এবং কিডনিটা না থাকার পরে আর যে একটা কিডনি ভালো আছে ওটা বিক্রি করলে তো আমি বাঁচবো না। আমি তখন টাকা কই পাবো? খালি সারাটা দিন এটাই চিন্তা করি আমাকে টাকা কে দেবে, আমি টাকা কোথায় পাবো, আমার টাকার দরকার, আমার যেভাবে হোক কোহিনুরকে আমার ওই ঘর থেকে আনতে হবে, কোহিনুরকে আমার আনতেই হবে। এবং কোহিনুরকে আনার জন্য যদি আমাকে আমার জীবনও দিতে হয় আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ওই মুহূর্তে আমি তখন একটা পথ অবলম্বন করে মানে একটা রাস্তায় আমি যাই, যেই রাস্তাটা আসলে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কোনোভাবেই আমার ইচ্ছা ছিল না, বাট আমি তারপর ওই রাস্তাটাতে যাই। আমি যেহেতু আমি আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি করছি, সিলেটে মোটামুটি দীর্ঘদিন ধরে আছি, তখন আমি কিছু লোকের সাথে রোড ডাকাতিতে নেমে যাই। রাস্তায় যে ডাকাতিটা হয় না, যে রাস্তায় ডাকাতি হয়, আমি ওই ডাকাতির মধ্যে নেমে যাই। বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলে আমরা তখন রাতের বেলায় সিলেট রোডে ডাকাতি করতাম। বিভিন্ন ধরনের গাড়ি, প্রাইভেট কার, হুন্ডা, এটা ওইটা ধরতাম, ধরে টাকা পয়সা নিয়ে নিতাম। মোটামুটি একটা বড় ডাকাত দলের সাথে আমি এখানে জড়িয়ে পড়ি, মানে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ি। ডাকাতি করতাম আর শুধু টাকা ম্যানেজ করতাম, যে আমার কাছে টাকা হলেই আমি কোহিনুরকে ওই ঘর থেকে আনতে পারবো, কোহিনুরকে আমি ওখান থেকে নিয়ে আসবো, আমার টাকা হইলে আমি নিয়ে আসবো। জাস্ট আমি শুধুমাত্র টাকার পিছনে দৌড়াইতাম, 24 ঘন্টা শুধু টাকার পিছনে দৌড়াইতাম আর আমি ডাকাতি করতাম, রাস্তার মধ্যে রাস্তায় ডাকাতি করি। এইভাবে প্রায় 2.5 মাস পরে, 2.5 মাসে কিন্তু আমি অনেক টাকা ম্যানেজ করে ফেলছি, মানে অনেক টাকা ম্যানেজ করছি। টাকাগুলো ম্যানেজ করে কিন্তু আমি ঘরে রাখতাম, যে ঘরে আমি থাকতাম ওই ঘরে আমি রাখতাম, কোনো ব্যাংকেও রাখি নাই, কোথাও রাখি নাই, কারণ টাকা আমি এখানে রাখতাম, যে আমার টাকা ম্যানেজ হলে আমি ওই লোককে দিয়ে আমি কোহিনুরকে নিয়ে আসবো। এনিওয়ে যে ভাই হঠাৎ করে একদিন রাতের বেলা আমরা ডাকাতি করতেছি, এবং ডাকাতি করার মুহূর্তেই হঠাৎ করে ওখানে মানে আগে থেকেই সেনাবাহিনী এবং র্যাব হচ্ছে অভিযান চালায়। আমরা বুঝতে পারি না ডাকাতি করা অবস্থার মধ্যেই তখন পুলিশ গুলি করে, প্রশাসনের লোকেরা গুলি করে। আমরা প্রায় ওখানে 14 জনের মতো ছিলাম, 14 জনের মাঝে সবাই পালিয়ে যায়, কিন্তু আল্লাহর কি হুকুম আমার পায়ে একটা গুলি লাগে, এবং পায়ে গুলি লাগার পর আমি সেখানেই পড়ে যাই। অ্যান্ড পড়ে যাওয়ার পরে আমাকে ওখানে পুলিশ ধরে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং আমার গুলি বের করে আমাকে থানাতে নিয়ে যায়, এবং থানা থেকে আমাকে কোর্টে চালান করে দেয়, ডাকাত পরিচয়ে কোর্টে চালান করে দেয়। এইবার আর আমার পক্ষে কেউ নাই, মানে আমি যখন এবার কোর্টে ডাকাতি করে ধরা গেছি, এই খবর আবার কোহিনুরের জামাইয়ের কানে চলে গেছে। কিভাবে গেছে আল্লাহই জানে। কোহিনুরের জামাই এবার এটা জানার পরে সে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমার উপরে আবারও সেই ওই থানাতে রেখেও আবার আমার নামে মামলা টামলা এটা ওইটা অনেক কিছু আবার শুরু করছে। আমি জানতে পারি যে আমার নামে গায়েবী মামলা আসতেছে, যে মামলাগুলোর মাঝে আমি কখনোই জড়িত না। আমি যাই না, ওখানে গাড়ি ভাঙা, ওখানে বোমা মারা, এরপরে ওখানে চিন্তাই করা, ওখানে ডাকাতি করা, সিলেটে এতদিন পর্যন্ত যত ডাকাতি হয়েছে আমি সব ডাকাতি করছি, আমার নামে সব মামলাগুলো আসতেছে। তার আমি জানতে পারি যে কেউ না কেউ পিছন থেকে এই মামলাগুলো আমার নামে করতেছে। আর আমি তখন বুঝতে বাকি ছিল না যে আমার এই পৃথিবীর বুকে তো একটাই শত্রু, আর সেটা হচ্ছে আলম শেখ। অবশ্যই আলম শেখ সে নিজে আমাকে মামলাগুলো নিজেই করতেছে। যাই হোক, বসে আছি, এরকম করতে করতে আমি 1 মাস 2 মাস নয়, দীর্ঘ প্রায় 5 মাসের মতো আমি জেলে থাকি। এবং 5 মাস পরে আমার মা বাবা আমার কেউ আমাকে ছুটায় নেয়। 5 মাস পরে আমি জেল থেকে বের হতে পারি, এবং যে আমাকে বের করে সে হচ্ছে আমার বউ কোহিনুর। যখন কোহিনুর জানতে পারে আমি জেলে পড়ে গেছি বা আমি ডাকাতি করতে গেছি, ওর জন্য টাকা ম্যানেজ করার জন্য, এগুলো সব কিন্তু আমি ওকে জানাইছি। আমার সাথে দেখা করতে আসছে, আমার সাথে যখন জেলে দেখা করতে আসে আমাকে সব কিছু বলার পরে ও নিজে আমাকে বের করে জেল থেকে। এখন কীভাবে ও আমাকে বের করে এটা কিন্তু আমি জানি না। এবং বের হওয়ার পরে আমি যেটা জানতে পারি, কোহিনুর আমাকে মূলত বের করে ওর শরীরের একটা কিডনি বিক্রি করে।
ওর বডির একটা কিডনি বিক্রি করে। ও যখন জানতে পারে আমি জেলে পড়ে গেছি, ও তখন ওর স্বামীর বাড়ি থেকে পালায়া চলে আসে, আলম শেখের বাড়ি থেকে পালায় আসে এবং আসার পর ওর মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে ওদের যেই শেষ যে জমিটা ছিল ওই জমিটা বিক্রি করার জন্য ওর মায়ের হাতে পায়ে ধরে, কিন্তু ওর মা এই জমিটা বিক্রি করে না, কারণ ওর একটা ছোটো বোন আছে। ছোটো বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে ছোটো বোনকে বিয়ে দিতে, ওর ছোটো বোন একটু মানসিক প্রতিবন্ধীও ছিল, এই জন্য ওর মা এই জমিটা বিক্রি করে ওর ছোটো বোনকে বিয়ে দিব, যার জন্য উনি জমিটা বিক্রি করে না। এবং শেষ পর্যন্ত সে আমাকে বের করার জন্য উকিলের দ্বারস্থ, এবং উকিল তার কাছে টাকা চায়, সেই টাকা ম্যানেজ করতে গিয়ে ও তার শরীরের কিডনি বিক্রি করে। জেল থেকে বেরোয়ার পর আমাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদি। এর মাঝে জানতে পারি আমার বউ যে ছিল সীমা, সীমা আমার বাচ্চা সহ অন্য আরেকটা জায়গায় বিয়ে বসে যায়। আমি তখন কোহিনূরকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদিছি, আমার তো প্রতিটা জায়গায় ভুল হয়েছে, আর ভুল আমি করতে চাই না, আমি এবার তোমার সাথে সংসার করতে চাই। এরপর আমি কোহিনূরকে নিয়ে একটা ছোট্ট ঘর ভাড়া করি। আসলে আমাদের কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না, আমি তো পায়ে আগেই গুলি খাওয়া, আমি পা ঠিকমতো, পুলিশ আমার কী অপারেশন করেছে না করছে জানি না, আমি ঠিকমতো পা নাড়াইতে পারতাম না, পায়ে সবসময় ব্যান্ডেজ থাকতো, এবং কোহিনূর তো তেমন কোনো ইনকাম সোর্স ছিল না, যার জন্য আমরা একটা বস্তি ঘরের মতো, মানে নিচে মাটি 4-5টা পাকা, উপরে টিন দেওয়া, এরকম একটা ঘর আমরা তখন ভাড়া করি। তো ওই ঘরের মধ্যে আমি তখন কোহিনূরকে নিয়ে থাকতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, কোহিনূর তো অলরেডি একটা কিডনি নাই। তো আমি আল্লাহকে বলি যে আল্লাহ, আমার বউটা যাতে আমার কাছে থাকুক, আমি আমার বউটাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই। এরকম করে সময়গুলো কাটতেছে, এবং ওই ঘরের মধ্যে আমি তখন টুকিটাকি কাজ করি, বাইরে দোকান পাটে যা পাইতেছে কাজ করতেছি, এবং কোহিনূরকে নিয়ে আমি একই ঘরের মধ্যে ভালো আছি। তো ভাই, ওই ঘরটার মধ্যে সমস্যা কি জানেন? এই ঘরটার মধ্যে প্রচুর পরিমাণের আপনার, মানে কোহিনূরকে বিয়ে করার 2 থেকে 2.5 মাস পরের কথা আমি বলতেছি, ওই ঘরটার মধ্যে না প্রচুর পরিমাণের ইঁদুর, মানে আপনার ইঁদুরগুলো ধরেন একটু পর পরে শরীরের মধ্যে উঠে যায়, মানে ইঁদুর, মানে শরীরের মধ্যে উঠে, মানে কেমন একটা অবস্থা আমি জানি না, মানে ইঁদুরের জ্বালায় ঘরে থাকতে পারতেছি না। তো ইঁদুরের জ্বালায় যখন ঘরে থাকতে পারি না, আমি তখন করলাম কি, আপনার একদিন রাতের বেলায় আমি যেখানে কাজ করি ওইখান থেকে কাজ করে রাতের বেলায় ফেরার সময়, তো আমি তো সারাদিন কাজ করছি, আমার গায়ে প্রচুর কাদা ময়লা। তো আমি তখন করলাম কি, ওই দোকানে যেখানে কাজ করি ওইখানে বসে আমি একটা ইঁদুরের ওষুধ কিনছি। আপনি ইঁদুরের যে পাউডার সিস্টেম ওষুধগুলো না, সাদা পাউডার, এই পাউডারের মতো ওষুধগুলো কিনে ওগুলো বিস্কুটের সাথে মিক্স করতে হয়। তো আমার বউ তখন ঘরে ছিল না, আমার বউ সম্ভবত বাইরে কোথাও বা বাইরে কারোর সাথে কথা বলতেছিল। আমি আসছি বাসায় আসার পর তখন বিস্কুটের প্যাকেটটা খুলছি, প্যাকেটটা খুইলা আমি তখন বিস্কিটগুলো বের করছি, যে গোল গোল বিস্কিটগুলো আছে আপনার, এরকম বিস্কিটগুলো আমি তখন ওই যে আপনার ইঁদুরের ওষুধের সাথে মিক্স করছি, করে আমি এটা টেবিলের উপরে রাখছি, আমার হাতের মধ্যে তো বিষটা লেগে আছে। আমি ভাবলাম বাথরুমে যে একবারে গোসল করি না, তারপরে এটা আমি ঘরের কোণায় কোথাও দিয়ে রাখবো, বা ইঁদুরের ঘর তো যেখানে আছে ঘরটার সামনে দিয়ে রাখবো। এবার আমি তখন বাথরুমে ঢুকছি, মানে টয়লেটে ঢুকছি গোসল করার জন্য। তো আমার তো ঘরের দরজাটা খোলাই আছে, এরই মাঝে আমি গোসল করতেছি, হঠাৎ করে দেখতেছি যে মানে আমার দরজাকে ধাক্কাইতেছে, মানে দরজা খুব জোরে জোরে ধাক্কাইতেছে। তো ধাক্কাইতেছে দেখে আমি তখন বাথরুমে তো টয়লেটে তো দরজা খুলছে, খোলার পর দেখি যে আমার বউয়ের মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। তা ওরই অবস্থা দেখি, কিরে অবস্থা হইলো কেন, যাই দেখতেছি যে ওর হাতে বিস্কিট, মানে অলরেডি 2টা খেয়ে ফেলছে, আরেকটা হাতে অর্ধেক খাওয়া, আরেকটা হাতে দরজা ধাক্কাইতে আছে। আমি তখন চিৎকার দিয়ে বলি, আরে এই বিস্কিটের সাথে তো আমি বিষ মিশাইছি, এটা ইঁদুরকে খাওয়ানোর জন্য, এটা তুমি খাইলা কেন, এটা তুমি কেন খাইলা? আমি তখন তারে নিয়ে কোনোভাবে হসপিটালে যাচ্ছি, মানে ওই রাতের বেলায় তেমন কিছু পাওয়া যাচ্ছিল না, দৌড়দৌড়ি করে কোনোমতো হসপিটালে নিছি। হসপিটালে নেওয়ার পরে ডাক্তারে বললাম যে এইভাবে বিষ খাইছে। তো যেহেতু স্বামী স্ত্রী আমরা ছিলাম, ভাবছে কোনো ঝামেলা বা কোনো কিছু পরেও সম্ভবত বিষ খাইছে, এবং বিষ খাইছে এই কথাটা শোনার পরেই তখনই তারা বিষ বের করার জন্য তারা প্রক্রিয়া চালায়, এবং বিষ বের করার প্রক্রিয়া চালাতে একটা সময় আমি রাত্র প্রায় 2:30টার দিকে, তখন থেকেই কিন্তু ওরা ওর মানে চিকিৎসা চালাইতেছে। 2:30টার দিকে আমাকে ডাক্তার বলতেছে যে আপনার ওয়াইফ মারা গেছে। 2:30টার দিকে যখন আমি এটা শুনতে পাই যে ও মারা গেছে, তখন আমার কাছে মনে হয় যেন আমার এই দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে। এটা আমার কি শোনাইলো? আমি জায়গায় ভাই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, বসে চিৎকার করে কান্নাকাটি করতেছি, এবং মুহূর্তের মধ্যেই তখন তারা আপনার লাশ কাটবে, আমাকে বলে যে পুলিশে কমপ্লেন করতে হবে, পুলিশে এসে কমপ্লেন করে। আমি তখন পুলিশের কাছে ভয়ে বলি যে বিষ খাইছে। আমাকে জিজ্ঞেস করে কেন বিষ খাইছে, বলে পারিবারিকভাবে ঝামেলা ছিল। তারপরেও পুলিশ ও লাশটা পোস্টমর্টেম করবে, কিন্তু আমার ভিতর তখন মনে হলো যে আমি ও লাশটা পোস্টমর্টেম করতে দিব না, ও লাশটা আমি ময়নাতদন্ত করতে দিব না, মানে আমার ভিতর এটা মনে হচ্ছে আমি ও লাশটা ময়নাতদন্ত করতে দিব না, কারণ ও লাশটা কেন ময়নাতদন্ত হবে, আমি ওর লাশটা ময়নাতদন্ত করতে দিব না, ওর তো কোনো অন্যায় নেই। আমি এই ময়নাতদন্তটাকে অনেক ভয় পাইতাম,
ছোটোবেলা থেকে আমার বউয়ের মাথা কাটবে, বুক কাটবে, কলিজা বের করবে, চোখ বের করবে। আমি এটা সহ্য করতে পারিনি। আমি বারবার বলতেছি যে টাকা লাগলে আমি টাকা দিব, টাকা লাগলে আমি টাকা দিব, আমার বউকে আমি বের করবো। এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, পুলিশের গুলি খাওয়ার পর আমি যখন জেলে গেছিলাম তখন আমার ঘরের মধ্যে যে টাকাগুলো ছিল প্রায় 2 লাখ টাকার উপরে ছিল, ওই টাকাগুলোর কোনো হদিশ আমি পাই নাই। ওই টাকাগুলো কে নিয়ে গেছে, আমার রুম থেকে কী হয়েছে না হয়েছে আমি জানি না, যার জন্য আমার বউ বাধ্য হয়ে কিডনি বিক্রি করে আমাকে বের করছিল। পরে এখন আমি কি করব? আমিও লাশটা কাটতে দিব না। সকালবেলা আপনার যে অফিসার আসলো, আসার পরে উনি রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার পর ওরা লাশ কাটা ঘরে ঢুকাইছে, লাশ কাটবো। আমি চিন্তা করতেছি কীভাবে বের করা যায়। আমি যেভাবে পারি আমিও লাশটারে কাটতে দিব না, আমার বউয়ের মরা লাশটা আমি কাটতে দিব না। আমি একটা পর্যায়ে হসপিটালের পিছন দিকে দেওয়াল দিয়ে উইটা আমি তখন হসপিটালের ভিতরে ঢুকি। জানালাটা ভাঙা ছিল, ওরা তখন দরজা যারা লাগায়, যারা ডোম আর কি, যারা লাশ কাটে, ওরা বাইরে গেছিলো, একটু কোনো কারণে হয়তো বাইরে গেছে, তালা মেরে গেছে। আমি পিছন থেকে ধুইকা আমি তখন এই দরজাটা ভাঙি, মানে পিছনে জানালাটা ভাঙা ছিল কিছুটা, আরও ভাঙা আমি তখন ভিতরে ঢুকি। ঢুকার পরে জানালা দিয়ে আমি আমার বউয়ের লাশ বের করার চেষ্টা করি। তো আমি আর আসলে জানা ছিল না যে ওখানে সিসি ক্যামেরা আছে বা এটা ওরা মনিটর করে ভিতর থেকে। এই বের করতে এসে ওই সময়ের ভিতরে হসপিটালের যারা সিকিউরিটি আছে ওরা আমার এখানে ধরে ফেলে এবং ধরে ফেলার পরেই তারা পুলিশে কল করে এবং পুলিশ এসে আমার এই মামলাটাকে আরও কঠিনভাবে দেয়, মানে কঠিনভাবে নিয়ে যায় যে আমি ময়না তদন্ত করতে দিই না, তার মানে এখানে আমার কোনো ফল্ট আছে বা আমি হয়তো আমার বউকে মেরে ফেলছি। 1 দিন 2 দিন নয়, এই পুলিশ আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে আমি দীর্ঘ 7টা বৎসর জেলে থাকি। আমার উপরে হত্যা মামলাই করা হয় শেষ পর্যন্ত, এবং এই মামলা কোহিনূরের মা নিজেই করে যে আমি ওনার মেয়েকে বিষ খাওয়াই মেরে ফেলছি। এই হত্যা মামলায় 7 বৎসর আমি জেল খাটি এবং 7 বৎসর জেল খাটার পরে আমি বের হই। বের হওয়ার পরে পাগলের মতো রাস্তায় ঘুরি। যখনই সময় পাই কোহিনূরের যেখানে দাফন করছে কোহিনূর কবরস্থানে মাঝে মাঝে যাই, এবং গেলেও কোহিনূরের মা, কোহিনূরের বোন আমাকে গালাগালি করে যদি আমাকে দেখে। আমার এই পৃথিবীতে এখন আপন বলতে কেউ নেই। আমার বাবা মারা গেছে, মা আছে, মায়ের অনেক বয়স হয়ে গেছে, বোনগুলারও জীবন ছিন্ন ভিন্ন, 3টা বোনের বিয়ে হয়েছে, আবার তারা শ্বশুরবাড়ি থেকে চলে আসছে। সীমাকে বিয়ে করছিলাম এবং সীমাও তা আমার মেয়েটাকে নিয়ে অন্য কোথাও বিয়ে বসে গেল। আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। এদিক দিয়ে আমি কোহিনূরের জীবনটাও নষ্ট করছি। এখন মনে হয় আমার কাছে মৃত্যুই সবচেয়ে আপন। মৃত্যু ছাড়া আমার কাছে আপন বলতে কেউ নেই, যার জন্য অনেকবার আত্মহত্যা করার পথ বেছে নিয়েছি, কিন্তু একটার পর একটা বাধা আমার জীবনে আসে। আমি আত্মহত্যা করতে গিয়েও আত্মহত্যা করতে পারিনি। ট্রেনের সামনে দাঁড়িয়েছে মরার জন্য, কোত্থেকে এক পাগল, সে পাগল রাস্তায় ঘুরে, ওই পাগল আমাকে ট্রেনের সামনে থেকে টান দিয়ে নিয়ে আসছে। আমার জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলো আমি বললে আমি ঠিক এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমি না পারতেছি মরতে, না পারতেছি বাঁচতে, না পারতেছি পরিবারের কাছে যেতে। আমার ভালো লাগার এখন একটাই জায়গায়, সেটা হচ্ছে কোহিনূরের কবর। যদি কোহিনূরের কবরের কাছে যাই তবে আমি মনে হয় একটু শান্তি পাই। আপন ভাই, আমি আপনার গল্পগুলো প্রতিদিন শুনি, পাগলের মতো রাস্তায় হাঁটতে গল্পগুলো শুনি। আমি আধা পাগল একজন মানুষ, আমার জীবনের গল্প আপনাকে পাঠালাম। যদি ভালো লাগে আমার গল্পটা রেকর্ড করবেন। সিলেট থেকে সিয়াম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই সিয়ামের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, খুবই কষ্ট লেগেছে গল্পটা রেকর্ড করতে, এবং সত্যিই কষ্ট লাগার মতো একটা গল্প। গল্পের প্রসঙ্গে আমি জাস্ট একটা কথাই বলে যাই, দেখেন বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, প্রায় 90%, 95% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো স্ত্রী যদি ভালো হয় তবে স্বামী কখনো খারাপ হয় না। 90% দেখা যায়, 10% হয়তো আলাদা বিষয়, বাট 90% যদি স্ত্রী ভালো হয়, একটা স্ত্রী যদি ভালো হয় তবে সেই স্বামী কখনোই খারাপ পথে যায় না। একটা স্বামী যদি অফিসে গিয়ে ঘোষ খায় আর স্ত্রী যদি বলে যে তোমার ঘোষের টাকায় আমি খাবার খাবো না, স্বামী কিন্তু ঘোষ খাওয়া ছেড়ে দেবে। একটা স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি বলে তুমি যদি নামাজ না পড়ো আমি রান্না বান্না করবো না, তুমি আমার সাথে ঘুমাইতে পারবে না, স্বামী কিন্তু স্ত্রীর সাথে ভালো থাকার জন্য হলেও নামাজ পড়বে। ঠিক যদি সিয়াম আহমেদ তার বউ সীমার সাথে ভালো থাকতো তবে তার জীবনে কখনো কোহিনূর আসতো না। আর তার জীবনে এইরকম
মারাত্মক ঘটনাগুলোও ঘটতো না। শুধুমাত্র এক সীমার কারণে সিয়ামের জীবনে কোহিনূর আসলো, এবং কোহিনূর আসার পরে সে যতবারই কিন্তু সীমার কাছে গেছে কোনোভাবেই কিন্তু স্বামীর যে একটা মর্যাদা এটা পায়নি, স্বামীর যে একটা ভালোবাসা এটা পায়নি, যার জন্য সে বাধ্য হয়ে বারবার সেই কোহিনূরের কাছে আসছে। কিন্তু আল্লাহ তাআলা তো কোহিনূরের সাথে তার মিল রাখে নাই, তাই তো 2.5 মাস সংসার জীবনে কোহিনূর তাকে ছেড়ে চলে গেল। খুব কষ্ট লেগেছে গল্পটা আমার। আপনার কাছে কেমন লেগেছে আপনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুগণ, আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।